থ্যাংক ইউ বিনা পানি করেন, থ্যাংক ইউ বোন। সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য। তোমাদের কমেন্টগুলো পড়তে পারছি না, কালকে সারা রাত লাইভ করে ফুল এনার্জি পুরো শেষ। মাঝে মধ্যে কমেন্টগুলো দেখছি কিন্তু উত্তর দিতে পারছি না, কারণ কাজের কথা শুনছি মাথার উপর দিয়ে যাচ্ছে। দিদি কেমন আছো তুমি? শিবানী ভালো আছি গো, তুমি কেমন আছো গো? দিদিভাই ভালো আছি। এনারা অনেক দূর থেকে এসছে, দক্ষিণ দিনাজপুর থেকে। আমি এনাদের সাথে একটু কথা বলে নিয়ে, সবাই দূরেরই মানুষ। কি হলো রে বাবা, মানুষ আছে ভবিষ্যতের কথা, একদম একদম একদম। ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওটা আমার। দেখুন আরে তুমি তো সেই কোর্টে নিয়ে চলে এসেছো, পেপারস কই? উকিল বাবুরা আসে এই করে ইয়েতে দেখে, সেইটা নিয়ে চলে এসছে। পেপারস কই? কে উকিল বাবু আছে, কবে ডেট আছে, ঠিক আছে, কবে কেসটা করেছে, কিন্তু কেসের পেপার কই? যে অভিযোগগুলো হয়েছে তোমাদের বিরুদ্ধে, যেগুলো প্রথমে হয়েছে ওরা ওখানেই দেয়নি বলছে, ওই কাগজগুলো দেয়নি, এগুলো নতুন এগুলো তো অনলাইন থেকে বার করা হয়েছে, এটা না তো। হ্যাঁ, আমরা এটা বের করছি অনলাইন থেকে। অনলাইন থেকে তোমরা বের করেছো, এটা তো না। দিবে না, আমাকে জিজ্ঞাসা করছে কে দেবে না? উকিল দেবে না, বলছে ওটা কোর্টে জমা আছে, পাবলিক হবে না। উকিলবাবু দেবেন না? না, কেস নাম্বার যখন তোমাদের কাছে আছে, তোমরা এটা কোনো মহুরিকে ধরে, বা কোর্টে অনেকে, সেই কথাই আছে না, দালাল চক্র যেটা বলে আর কি, অনেক মানুষ ঘুরে বেড়ায় 2 পয়সার জন্য। তারা ওই উকিলবাবু ধরে কেসের এই নাম্বারটা দিলে তারা পেপার তুলে দেয়, কিন্তু চেনা জানার মধ্যে দিতে হবে, অচেনার মধ্যে দিলে যদি পয়সা নিয়ে পালিয়ে যাই, তো সেই কারণে কোনদিন যায়নি মারে, একা একাই বুড়া মানুষটার কোথায় কোথায় দৌড়াই, বলো কেউ তো নাই পিছনে থাকার মতো। এগুলো হচ্ছে সমস্যা। হ্যাঁ রুম্পা, ও সুইচ অফ হয়ে গেল। ছেলেটা ততদিন জেলে ছিল, জেলে ছিলেন কতদিন? 1 মাস জেলে ছিলে? ওর পোস্ট দাওনি? কোর্টে আসে 6 তারিখে ডেট ছিল, 6 তারিখে আসে কোর্টে। জেল খাটার পর দিতে হবে। জেল খাটার পরে তো 4,000 টাকা দিয়ে আসবে। জেল খাটার আগেও দিতে হবে, জেল খাটার পরও দিতে হবে, যতদিন আছে ততদিন দিতে হবে। রায় বেরিয়ে গেছে, তাই না? কারণ আমি কিছু কেসের পেপারই দেখতে পাচ্ছি না এখানে, কেসের তো কোনো পেপারই নেই। আমি তো গতবার ওদেরকে বললাম কাগজ বললো চাচ্ছে, উকিল দিচ্ছে না, বলছে ওগুলো কোর্টে জমা পড়ে গেছে, ওগুলো কেমন করে দিব, ওগুলো কিভাবে আপনি দিব, এইভাবে তো আপনি ফোন করলেন না আমাকে? কতদিন ধরে ফোন করছেন, আপনি তো বলতে পারতেন, আমি তো বলতাম তাহলে একটা। আমি আমার এক দিদির ছেলেকে বললাম, তো তখন ও এগুলো অনলাইন থেকে, এটা অনলাইন থেকে ই করে, যেটা ডেট কবে, কি নেক্সট ডেট কবে, তার আগে কি ডেট ছিল, হ্যাঁ হ্যাঁ এইরকম। এইটা বললো নতুন বলে একটা কেস দিছে 31 থানা এখানে আছে, ওই দেখলাম তো। এমনি তো ওদের কোনো কাগজপত্র তো কিছুই ওদের হাতে দেয়নি, ওরা শুধু টাকায় দিয়ে আসছে। এখানে জেরক্স করতে গিয়েও ডেটটা কেটে গেছে। 7 জুলাই আবার কেস হয়েছে, তাই তো? হ্যাঁ, নতুন কেস করছে আবার। কেস ধারা 31। আমরা একটা উকিলকে জিজ্ঞাসা করছিলাম, সেই উকিল তো বললো হ্যাঁ নতুন, এই যে সব নতুন কেস বের হয়েছে মহিলাদের জন্য, এগুলো কঠিন সাংঘাতিক কেস, তো উকিলের কাছে আমরা যেতে বলছিল। তা আমি তো এখানে যোগাযোগ করছি, যার জন্য উকিলের সঙ্গে আমরা যোগাযোগ করি নাই। না, কোর্টের কাগজ তো উকিলের সাথে যোগাযোগ করতেই হবে। কোর্টের তো মামলাটা তো আমি দেখতে পারবো না, আমি এটা মীমাংসার জায়গা এটা করতে পারবো,
কারণ যেটা কোর্টে কেস চলছে সেখানে আপনাকে উকিল রাখতেই হবে, আর সেখানে উকিলই যে যতই কেস খাক যাই হোক না ওটা উকিলবাবুই দেখবেন, কেন কোর্টের কাজে তো আমরা হস্তক্ষেপ করতে পারি না। আমাদের কাজটা হলো সামাজিক মানবিকতা দিয়ে যতটুকু মানুষকে উপকার করা যায়, ঠিক আছে। আর কোর্টের কাজটা হলো একদম পেপারস পত্র যেটা হবে, যেটা কেস করলে সেই মামলা ওকে মুভ করতে হবে, জামিন পাওয়ালো জামিন পাওয়াতে হবে, তাহলে কি কি হতে পারে সেটা ওনার কাছ থেকে জানতে হবে, এগুলো করতে হবে। উকিলবাবু ধরতেই হবে, উকিলবাবু তো এমনিই আছে আপনাদের। আচ্ছা কিন্তু টাকা নিচ্ছে কোনো কাজের কাজ তো কিছুই করছে। ও এইটা হতে পারে। এবার আপনি বলুন আপনার সমস্যাটা। আমার সমস্যা তো 1 মাস করতে পারা কবে থেকে, কত সালে বিয়ে হয়েছিল? 2010 হবে। 2010-এ বিয়ে করার পর কতদিন ভালো ছিলেন? মোটামুটি 8 বছর। 8-9 বছর। এই 8-9 বছর সংসারের পর সন্তান আছে তো? একটা ছেলে আছে। বর্তমান বয়স কত? ছেলের বয়স 14 পড়লো। 14 হবে। আচ্ছা, 9 বছরের সংসার, 2012 সালে বিয়ে, 10 সালে। আচ্ছা, তারপর কি অশান্তি হলো, বউ চলে গেল? অশান্তি বলতে আমার একটা কাজ করতাম আমি এক জায়গায়, কাজটা আমার চলে গেল। যাওয়ার পরে তো বাড়িতে কয়েকদিন বসেছিলাম, বসে থাকার পর গেলাম শ্বশুরবাড়িতে। আমার শাশুড়ি বললো একটা কাজ আছে, কাজ করবা? কেন, কী কাজ আছে? এটা হচ্ছে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ। আমি বললাম হ্যাঁ করবো। তখন আমাকে দেখাশোনা একটা কাজ দিল, লেবার দেখাশোনা। আচ্ছা। হতে হতে মাস 3 হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার বাচ্চাকে এসে নিয়ে গেল আর কি বাড়ি থেকে। আমি কিন্তু ওখানে কাজ করতেছিলাম। তারপর আমার বউ গেল 3-4 দিন পরে। যাওয়ার পর এবার আমি গেলাম দেখা করতে। আমাকে বলে যে এরকম একটা চাকরির অফার আছে তোমার বইয়ের, নার্সের। তাই আমি বললাম নার্সের চাকরি করতে হবে, তাকে ট্রেনিং দিতে হয়, যেটুকু জানা আছে আমার। টাকা দিতে লাগে 50,000। আচ্ছা। আমি বললাম টাকা কোথায় পাবো, আমি দিনের দিন। আচ্ছা। তখন বলতেছে মেয়ে যাবে না। তো আমি যাবে না বলছিল, আপনি মেয়েকে রেখে দেন, মেয়ে যদি না যায়। এবার আমার বউ কিন্তু আমাকে কিছু বলিনি, ভালো মন্দ কিছু বলিনি, আমি আমার বউকে কিছু বলিনি। কিন্তু আমার শাশুড়ি যা বলছে বলেই দিচ্ছি এখানে, যে এক বিছানায় থাকতে গেলে টাকা দিতে হবে। এটা কোন রকম শাশুড়ি ভাষা? এক বিছানায় থাকতে গেলে টাকা দিতে হবে, মেয়ের সঙ্গে থাকতে গেলে, এই ভাষাটা আমাকে বলছে। তো আমি মাইন্ডে নিই, আমি চলে আসি, আমি জানি চলে আসবে, থাক। তারপরে মা গেল, বাবা গেল, ভাই গেল, বৌমা গেল, মাসিরা গেল, সবাই গেছে। তো প্রথমে যখন যায় তখন বললো যে আমি যাবো, পরে আনতে গেছে বলে আমি আসবো না। এই সমস্যা, ওকে মারধর করেও বাড়ানো হয়নি। এবার সংসারে তো মনে করে যে প্রথম যখন বিয়ে করলাম তখন 2-1টা ক্যাচাল হয়েছে, না হয় না, সংসার কার ক্যাচাল হয় না, সবারই হয়। সংসার ছাড়া ক্যাচাল মনে করে যে হবেই, প্রত্যেক সংসারে কম বেশি আছে একদম। তো আমি এটুকু পর্যন্ত হলো, হওয়াটা পর আমি আবার ফোন করলাম। এবার গেলাম, আমার শাশুড়ি বলছে যে এরপর যদি বাড়িতে এসে ঢুকে তোমাকে মারা হবে। তা আমি তাও কিন্তু গেলাম, যাই 2 দিন ছিলাম ও শ্বশুর বাড়িতে। আমি এবার চলে আসলাম। আসার পর তাই বললাম মেয়েকে পাঠাবেন না, একই কথা যে না মেয়েকে আমি পাঠাবো না। তো আমার বউ যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বউ কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কেস করিনি, যেটা সত্যি বলতে। কেসটা করা ইদানিং 2 বছরের কাছাকাছি কথা বলতে তাকে করে বলি। তো আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো খারাপ কথা বলিনি, যেটা বলিনি একটা কোর্টে মেয়ের দোষ দিব না। কিন্তু মেন হচ্ছে আমার শাশুড়ি সংসারটা কিন্তু পুরাটা ভাঙিয়ে দিয়েছে। আমার বউ কিন্তু শ্বশুর বাড়িতেও আসতো না, বছরে হয়তো একদিন আসলে আমি আসতাম, সঙ্গে চলে আসতো। কিন্তু এবারে গেছে, এই যে আটকে গেছে, বলছে না আমাকে ঘর জামাই রাখবে, এরকম এরকম কথা পর্যন্ত বলছে আমাকে। আমার বাড়ি ঠিক আছে, এটা বিয়ের পরেও বলছিল। তো আমার বাড়ি ঘর সব আছে, ঘর জামাই কেউ থাকে? লবণতে ভাত খাবো, তুমি যে বাড়িতেই থাকবো না। তো এইসব ব্যাপারগুলো এরপরও আমি ফোন করে, তারপর দেখি আসিনি, আমি ফোন করে কয়েকটা কথা আমার শাশুড়িকে বলছি, মুখে যা আসছে। তারপরে যে কেসটা করছে, কবে এটা মোটামুটি 2 বছর হলো। যাওয়ার সঙ্গে সঙ্গে কেস করিনি। 23 সালে ডিসেম্বর। আরে 23 সালে 24-এর তো মাঝামাঝি হলো, 2 বছর কাছাকাছি তো হয়ে গেল। আচ্ছা, 2 বছর হয়নি, কাছাকাছি 2 বছর মতন হলো। আমি ঠিক বলবো, যাই প্রথমে কেস কিছু করি। তারপর কোর্টে আসলো, কোর্টে এসে কোর্টে আমার ডেট ছিল। জেল থেকে আসার পর উকিল বললো টাকা দিতে হবে, নাহলে আবার টরেন হয়ে যাবে। উকিলের কাছে উকিল বললো, তো আমি ওখানে দিলাম 4,000 টাকা আমার বই হাতে দিলাম। ওখানে আমাকে পড়ছি যেটা হয় মাকে দিয়েছে করতে, যেটা দিয়ে এই পর্যন্ত হয়ে আছে। এবার যদি না আসে তাহলে বলে দিই যে আমি আসবো না, বেকার ওর জীবনটা যাচ্ছে, আমার জীবনটা যাচ্ছে, যে ভাত না খায়। আর আমি তো এখনো বলছি, পরেও বলবো যে আমি তো নিবো, এখনো বলতেছি।
উকিল বিয়ে একবারই তো হয় না, বিয়ে কি বারবার হয়? দুইবার বিয়ে করলে কি বলে বাংলায়? তো বিধবা বলে। আমি তো তাই জানি। তো সমস্যা এখন আমি এই মুশকিলে পড়ে আছি। খোরপোশ কত করে বেরিয়েছে রায়? আমাকে উকিল এখন পর্যন্ত আমাকে বলতে দেয় কোর্টে যে আমাকে উঠাবে কিনা, আমার জজের সঙ্গে কথা আছে কিনা, জজ শুনবে না যে তুমি কত কামাই করো না করো। আমার কোর্টে পর্যন্ত আজ পর্যন্ত জজের সঙ্গে কোনো কথা হয় এখনই কোনো কথা হয়নি, এতদিন হয়ে গেল। মানে 2 বছরের মধ্যে কোনো কোনো না। কোর্টে ওঠোনি? না, কোর্টে আমি উঠি। আমি যে জেলে ছিলাম ম্যাডামের কাছে আমি কেসের ধারাগুলো শুনতে গেছিলাম, তো ম্যাডাম বললো এই কেস তো তোমাদের মিটে যাওয়ার কথা হিসাব মতো, যে কোনো একটা নিয়ে মিটে নেওয়ার কথা। আর মীমাংসা করে হ্যাঁ, মেটানো। তো আমাকে বলতেছে তুমি কোর্টে উঠছো, এখন কোর্টে তো উঠিনি, করে তোমার উকিল সব পয়সা খাচ্ছে। আমাকে এটাই বলছে ম্যাডাম। জেলে তো ম্যাডাম থাকে, জেলে জেলে জেল পুলিশগুলো থাকে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে এই কথাটাও বলছে। আমি আবার ফোন করে জেল থেকে ফোন করছিলাম, ফোনেরও ব্যবস্থা আছে ওখানে। তোমাকে বললাম যে এই ব্যাপার, এই যে 31 তারিখের না কত আছে এটা ওয়ারেন্টটা দেখলাম যে কাগজে কত আছে এটা 31 ধারা। হ্যাঁ 31। তো এই ধারাটা কি আমি উকিলকে শুনতে পারবো যে ধারাটা কি বিষয় করলো, মারপিটের করলো না কি আবার নতুন করে করলো? উকিলকে আমি 2 দিন থেকে ফোন করতেছি, কালকেও করছি মোবাইল থেকে, বলে আমি দেখতেছি আমি বিয়ে বাড়িতে আছি। তাহলে একটা উকিলকে যদি বারে বারে ফোন করি ও বিরক্ত হবে, টাকা খাইয়ে যাচ্ছে। কি করবো আমি? উকিলকে ফোন করো, যে ধরিয়ে দাও আমাকে। আমাকে না, তুমি কথা বলো, তুমি কথা বলো, আমি দেখি উনি কি বলছেন। উনি বলো যে এরকম আমার নতুন যে কেসটা হয়েছে। বলছি ওটাই বলবো আবার, বলো, আমি ভালোভাবে বলতেছি। দেখি উনি কি বলেন। হ্যাঁ দাদা, চন্দন বলছি। বললাম কেসটা যে কি কর, হ্যাঁ কেসটা কি কেস একটু শুনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তোমার একটা একটা ডেট পর্যন্ত অনার্সটা ছিল না? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। এক্সটেনশনের জন্য বলছি। এটা কি কোনো ওয়ারেন্ট বাড়াবে আবার? এটার কোনো কি ওয়ারেন্ট হবে আবার? না, এখন তো কেসটাও সাবমিট করেছে, আবার নেক্সট ডিমান্ডটা দিয়ে যে এত টাকা বকে আছে। মানে প্রথমে তোমার যেটা টাকা ছিল সেটা তোমার পরিশোধ হয়ে তোমার এখন বোধ হয় 10,000 টাকা ডিউ আছে। হ্যাঁ সে তো আছে, কিন্তু আপ টু ডেট তোমার টাকাটা তো হয়ে গেছে না? টাকাটা ফিরে যেতে মিটার করে দাও না, মিটার করে দাও। আরে মিচাল তো করবো, তোমাকে তো বলেই আসলাম। তুমি তো বললা যে 1-2 মাস পর তোমাকে ফোন করব, আসবা। তুমি তো যে হিসেবে বললা সেই হিসেবে তো আমি বাড়িতে চলে আসলাম। তারপর আমি শুনলাম যে এটা এখন আজকাল তো মোবাইলে সবকিছু দেখা যায় না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এখানে হয়ে গেল উকিলবাবুর সাথে কথা। তোমার যে বকেয়া টাকাটা আছে ওই টাকাটা কবে দেবে তার জন্য এটা বাদ দাও তাহলে। এবার তোমার যেটা ব্যাপার। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি কাশ্মীরা বলছি, আপনার বড় ফ্যান। ও আচ্ছা, কোথা থেকে? আমি ইন্ডিয়া থেকে বলছি, মুম্বাইতে, ব্যাঙ্গালোরে থাকি।
আচ্ছা, একটু কাজের মধ্যে ব্যস্ত আছি, একটু পরে ফোন করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ বলুন। এটাই বললাম, উকিল তো বারবার এই কথাগুলোই বলতেছে, টাকা মিউচুয়াল করতে, মিউচুয়াল 2 বছর কেস চলছে, আপনার পক্ষ থেকে প্রথম কেস গেছিল, তার জন্য ওরা আবার কেসটা আর এই করেছে। যে মানে যেদিন যেদিন ডেট গুলো পড়ছে আমি কিন্তু গেছি, কিন্তু আপনার এই উকিলবাবু কখনো দাঁড় করায়নি। সবচেয়ে বড় কথা কোর্টে খোঁজ করে দেখা গেছে যে আমি যে একটা হাজিরা পড়ে, তো হাজিরায় আমি গেছি, হাজিরাগুলো তো কোনো কাগজপত্রই জমা দেয়নি, একটা পড়ছে এতদিন। কে বললো? হ্যাঁ, কোর্ট থেকে বলছে কোনো হাজিরাই করিনি। যে রাখি ম্যাডামটা আমার প্রথম কেসটা দেখলো, ওই যে বলছে যে কোনো কেসই নেই। যখন টাকাটা দেই আমি, এর আগে যখন টাকা দিলাম, আমি টাকা দিছি আমি 6,000 টাকা করে আমার ও মাসে। মানে 2 বছরের কেসের মধ্যে তোমার কোনো হাজিরাই নেই ওখানে? না, একটা হাজিরা। তুমি তো রোজ ডেটে গেছো, যত ডেট পড়েছে গেছো। আমি সঙ্গে গেছি মা, প্রত্যেকটা ডেট, আমি কোনো ডেট মিস করি। আমি সঙ্গে আমি জানি ডেট মিস করলে ওরা নবী। এবং হাজিরার পয়সাও দিয়েছো? হ্যাঁ, পয়সা যেরকম লাগে 200-300, হাজিরা পয়সা কোনো 1800, 2600, 2800, 3200 এরকম টাকা নিয়েছে। তোমার ডিভোর্সের মামলা, উনি ডিভোর্স মামলা বলছি, খোরপোশের মামলা কতদিন পর রায়টা বেরোলো? রায়টা বছর দেরি হলো। ওরকমই হবে, মানে 6 মাস হলো বেরিয়েছে রায়টা? একটু বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা। তো তোমার যে রায়টা যখন বেরোলো, তারপরে তুমি এই কেসে ওঠোনি কাঠ করায়? আমাকে উঠায়নি, আমি কোর্টে কোনো কথাই হয়নি আমার। কারাগারে যখন মানে 2 বছরে তুমি এই জামিনের সময় শুধু উঠলে? হ্যাঁ এবারও উঠিনি, এবারও কোর্টে উঠিনি। এই জামিনটা তো হলো আমাকে জেল থেকে 1 মাসের, জেল থেকে আমাকে ছাড়িয়ে দিয়েছে 5 তারিখে। আমি 6 তারিখে এসে টাকা দিলাম বইয়ের হাতে, আবার বাড়ি চলে গেলাম। আমার 4 জায়গায় সই করে আনলো উকিল, ব্যাস, কারোর সঙ্গে দেখা নেই, কোর্টের ভিতরেই ঢুকিনি আমি। শুধু কই গেলাম, বইয়ের হাতে টাকা নিলাম, 2টা উকিল ছিল, সামনে কয়েকজন বসেছিল। তাহলে বললে একবার উঠেছো? একবার উঠতেও আমাকে ভিতরে নিয়ে গেছিল, কিন্তু কোনো কথা বলায়নি কারোর সঙ্গে। মানে যে একটা কথা হয় জজ হাকিমের সঙ্গে যে কথা হয়, ওরকম কথা হয়নি। আর কার করে তো আমি উঠিনি, ওই সামনে গেটে ওখানে দাঁড়াইছি, বললে এখানে দাঁড়ায় থাকো, আমি আসতেছি, এখান থেকে কোনো জায়গায় যাবা না। ঠিক আছে, না না, এটা হয়, ঠিক আছে। জজ কাঠগড়ায় ওঠায় না এখন বেশিরভাগ ক্ষেত্রে আসামিদের, আমি দেখেছি। এবার আমাদের কোর্টেও তো আমি যাই, আমি নিজেও তো হাজিরা দিই, হতে পারে আমি নিজেও জানি। এই ক্ষেত্রেটা উকিলবাবু দোষ দিয়ে লাভ নেই। জজ সাহেব এখন আগে কাঠগড়ায় তুলতেন, এখন কাঠগড়ায় তাদেরটাই হয় যখন সাক্ষী বা কোনো কিছু মুভ করবেন 2 পক্ষ, তখন তাদের হয়। যদি হাজিরার জায়গাটাই গেটের কাছে দাঁড়িয়ে একটু ভেতরে ঢুকতে হয়, একটুখানি গেটের ভেতরে, ঠিক আছে, দাঁড়াতে হয়, জজ সাহেব দেখেন, ছেড়ে দেন, কিন্তু ওটাই হাজিরা। ঠিকই আছে। এবার তো মনে করো যে আমার যখন প্রথমে নোটিশটা আসে, করতে আসছিল যখন, আমি তো নোটিশ আমার খামের ভিতর কি আছে আমি বলতে পারবো না। আর তো আমি ভাবতে পারিনি যে এই কেসটা করবো, যেটা খরপোশের কেস বলে। আমি সই করলাম, সই করার পর পড়ে দেখলাম যেটা মাসে মাসে 6,000 করে চাইছে। এবার জজকে তো দেখতে হবে যে আমার কামাইটা কত আছে। একদমই তাই, আমি ওটাই বলছি যে এই তোমার কথাটা কামাইটা কত। জজের সঙ্গে হবে তো, জজ হোক হাকিমের সঙ্গে না আসবে, আমার কামাই দেখে তার কত টাকার অঙ্কটা বসাবে, ইচ্ছা মতন বসালে হয়ে গেল। তুমি কি করো? আমি তো লেবারই করি, যে কাজে কাজ করে যেটা সত্যি সেটাই। দিন 200 টাকা করে পায়। আজকাল মনে করো যে তুমি যাবা আমাদের গ্রামে, সবাই বলবে দেখবা ও কি কাজ করে। আরে কাজ করা কি আছে, আজকে আধার কার্ড শো করলে তো কি কাজ করে কোন ব্যাংকে সব দেখা যাবে। এখানে তো মিথ্যা কথা বলার কিছু নেই। আর তোমাকে আমার মিথ্যা কথা বলে লাভ নেই তো, আজকাল মিথ্যা কথা বলে কেউ বাঁচতে পারবে না, যে পৃথিবীর সিস্টেম এখন বাড়ায় গেছে। বউটা না ভালো ছিল দিদি, আমরা যা আশা করছি তো খুবই ভালো। এবার আমি বলতেছি অশান্তি হতো না কেন, অশান্তি আমাদের মধ্যে হতো, কিন্তু 2 মিনিট 5 মিনিট ভালো ছিল, ডাকতে না 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বৌমা আমাদের খুব ভালো ছিল। যেতে চেত না না, বাড়িতে? বাচ্চা হওয়ার জন্য কতবার বলছি, বলে না মা তুমি আমাকে খাতি দেবে না, আমি এখানেই থাকবো। ও সাজে নিয়ে যাবে, যাবে না, এগুলো কিন্তু করতে বৌমা। আমি বৌমাকে এখন দোষ দিতে পারছি না এখনো, কারণ ও যথেষ্ট মানে আমাদের মধ্যে একটা মায়া মমতা মেন হচ্ছে ওর বাবাও কিন্তু আমাকে কিছু বলেনি, শ্বশুরটা ভালো ছিল। কিন্তু এখন আমার বউকে আমি অনেকদিন ধরে মেন ফোন ভিলেন করি। হচ্ছে ওই যে আমার বিয়ে। আরো একটা মেয়েরও এরকম কীর্তি করছে। বড় মেয়েটা কই বড় গো? মেয়েটাকে- বড় মেয়েটাকে নিয়ে আসে, কিছুদিন এরকম রাখে আরেকটা টাকা বিয়ে পয়সা খায়, আবার অন্য ওখানে বিয়ে দিছে। বিয়ে দেয়নি, নন্দনের সাথে তো প্রেম করে গেছে। আগের দিনকে কল্পনা ঢুকছে, মানে আমার বৌমার দিদি, পরের দিন শ্বশুরটা হাসপাতাল করে মারা গেছে। তো এই হচ্ছে সমস্যা। এবার ও কি চাচ্ছে, আমার কথা হচ্ছে ও কি চাচ্ছে। আমি তো আমার খাবে, আমার বাড়িতে আছে খাক, আমি শ্বশুর বাড়িতে টাকা দেবো, কোন নাই নেই আমার। আমি টাকা দিলে বাচ্চাকে দেবো, আমার বউকে দিব না তো, যা হবে হবে। আমি বউকে কেন টাকা দেবো, বউ থাকবে ওখানে, বাচ্চাটা নিতে পারি একটা মান্থলি। এবার দিব না তো জেল খাটবো, কি আছে, 1 মাস করে জেল খাটবো, বাড়াই যাবো, আবার 2,000 ধরাই দিব, 2,000 ধরাই দিয়ে আবার ঘুরবো 8 মাস 9 মাস কাজ করবো।
যেখানে তাহলে এখানে আসলি কেন বল যে দিদি কি বলবো এখন রাগে রাগে বলছি একটা সমস্যা আমাকে করে দেয়। এমন একটা করতে হবে যেটা সলিউশন না। হ্যাঁ। আমি জেল কাটবো, তুমি জেল খেতে বেরিয়ে আসছো, তুমি টাকাই না দিতে তাও নাই বলতাম যে না তোমার একটা উপকার আছে, কিন্তু তুমি তো জেলও কাটছো এসে টাকাও দিচ্ছ। আমি তো এখনো তাও বলছি টাকা কি জানেন দিদি, ওর বাবাটা মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, সেই অ্যাক্সিডেন্টের টাকা পাইছে শুনছে, তারপর থেকে এগুলা কেস শুরু করছে। কিছু ৭৫,০০০ টাকা করে উনি সব তার জন্য কেস শুরু করেনি, যেটুকু শুনলাম প্রথমে এ কেস করেছিল প্রথমে। না আমরা কেস করি মা, ওই যে বললো আমরা কেস করেছি, না না, না। আমরা কোনো কেসই করিনি এখনো পর্যন্ত একটা কোর্টে কেস আমরা করিনি। এখনো বউয়ের নামে কোনো, ওর বাবা বলে কি ঘরের বইয়ের নামে কেস করবো না। আমরা যে গেছে বাড়ি থেকে একটা মিসিং ডায়েরি পর্যন্ত থানায় করিনি বাড়িতে, সবাই বলছে কিন্তু পারালো, আমরা করিনি। যে একটা এগুলা কেস কাভারি করবো তুমি নিজের খুঁজে বইয়ের দেখবা নামে। কোথাও আমাদের তোমাদের কথাই বিশ্বাস করবো আমি, কেন খুঁজবো? আমি না তুমি খুঁজতে পারো না, তুমি খুঁজে দেখবো মা। কেসের কপি খুঁজতে হয় না, মানুষ খুঁজতে হয়। হ্যাঁ যাই হোক, কিন্তু ঠিক আছে, কোথাও পাবা আমি না, তোমাকে বউয়াদের নামে কেস করা। এখানে ওরাও যে বলতে কথা পারে। বললাম কোর্টেও যদি এ কথা বলতে হয়, ওর বাড়িতেও যদি কথা বলতে হয়, আমি তাই বলবো। আমার একটা কথাই বাবা, আমি এখনো পর্যন্ত বলছি ও যদি আসে আমি এখনো নিব। ও যদি ভয় পায় যে এতদিন ধরে, কলকাতা বাড়িতে শ্বশুরবাড়িতে ফোন করো, আমি ফোন করবো না। ফোন করলে আমার সঙ্গে কথা বলে না আমার সাথে, দেখি না। মুখ করে মা, মুখের ভাষা শুনবা। করে কর না, কর, কর। না না ফোন করবো না, ফোন নাম্বার দিচ্ছি তুমি করে কথা বলবো। আমি তো ফোন করতে পারবো না। আমি ফোন করবো না, আমি ফোন করে যাই মা। সংসারে যদি ফেরাতেই হয়, তুমি যেহেতু বলছো আসলে বউ নেবো, তাহলে এখন একটু মুখটা শুনে নাও, আমি শুনি তোমার বউর মুখটা কতটা। এটা তোমার শাশুড়ি ধরবে, আমার বইয়ের নাম্বার তো না। ধরুক না, যা ওই শোন, শাশুড়ি ধরলেও তুমি চটবে না, আমি তো চলতে তুমি বিপদে পড়ে রয়েছো, তুমি চটবে না। তুমি চটলে তো সব শেষ। তুমি তো বলছো বউ নেবো, হ্যাঁ তা তুমি যদি বউ নাওই, যদি তাদের বাড়ি থেকে দুটার গালবন্ধ শুনে আমি দেখি না কি বলছে। আমার ব্ল্যাক লিস্টে আছে নাম্বারটা, আমার বউ করে রাখছে। ফোন করো, দেখো কর, কর করে দেখ না। কি চাইছে, কি ব্যাপার, কি ওদের কি বক্তব্যটা তো শোনার দরকার না? ওর বক্তব্য- চেক করা নাই। শুনলে তবে আমি সিদ্ধান্ত নিতে পারবো। কোনো কেসের কিছু নেই তো, কোনো কপি নেই, তোমরা এমনি তিনজন মানুষ আছে, আর কি কেস আছে সেইটা আছে। 64, 56, 82, আমি তোদেরকে কবে থেকে বলে যাচ্ছি, তো নাম দেয়নি তো। যায় না মা, আগে 95, 63, 56, 82। এ নাম বলতে কে বলেছে তোমায়? বাপ রে বাপ, না না আমি নাম্বারটা মনে নাই। নাম্বারটা মুখে বলছো কেন? নাম্বারটা তো লাইভ চলছে। মনে মনে ও অন্য নাম্বার দিয়ে ইয়ে করছে। ফোনে আর কোনো যোগাযোগ নাই। হ্যালো হ্যালো, গুড ইভিনিং দিদি, গুড ইভিনিং। আমি আমার ছেলে বলছি। আমার ছেলে? ওই কালকে যে ফোন করেছিলাম না, বলছিলাম না। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, কাছের ভাই। বললো না? আমার নাম্বার ব্ল্যাক লিস্টে করে রাখছে বৌদি। কেন আমি ছেলে হতে পারি না নাকি তোমার? না ছেলে তো না দেখলে কি করে বলবো। না না, ছেলে একটু হলে বড় হয়ে যাবো অ্যাকচুয়ালি, অবশ্যই। দিদি, দিদি ভাই ঠিক আছে। ঠিক না, দেখো তো এখন অফিসে দিদি হ্যাঁ হ্যাঁ, আমি কাজ করছি ভাই। মনটা উড়ু করছিল অনেকক্ষণ থেকে, আমরা দিদিকে একটু ফোন করি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ফোনের কাছে যাচ্ছি, ফোনটা আবার করছি না, দিদি হয়তো ব্যস্ত থাকে। হ্যাঁ ব্যস্ত হয়ে আছি, কাজ করছি। হ্যাঁ। ঠিক আছে, পরে কথা বলবো। তুমি অ্যাকচুয়ালি আমার তো মনের দিদি, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, রাখলাম ভাই। খাওয়া দাওয়া হয়েছে দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে এসেছি। কোথায়, অফিসে না কোথায়? অফিসে অফিসে। ঠিক আছে ভাই। বাড়িতে ভালো তো? হ্যাঁ ভালো ভালো। ডিস্টার্ব করলাম, এবার যদি গালাগালি করো করতেও পারো। না না, গালাগালি করাটা আমার আমি গালাগালি পছন্দ করি না। আমি রেসপেক্টলি এত ভালোবাসি, মানে দিদি, মানে আমি তোমাকে এরকম জায়গায় বসিয়ে দিয়েছি না, মানে আমি নিজে নিজে বিলিভ করতে পারি না, বুঝতে পারলেন তো? বুঝতে পেরেছি, আমি তোমার সাথে পরে কথা বলি। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ভাই, ওকে চলো টাটা। বলো। নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখছে, বললাম না। এত ফোন আসছে না, নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে রাখছে, এটা অনেকদিন আগে করে রাখছে। রিং করেছো? হ্যাঁ করলাম। করো দেখি। কি রে, ফোন করেই যাচ্ছে। হ্যালো, এই ফোনে কিছু শোনা যায় না, 8250-তে কল করুন। এই নাম্বারে কিছু শোনা যায় না, 8250386334, ওই নাম্বারটায় কল করুন। তারপরে বলুন। এই তো ব্যস্ত। ব্যস্ত?
বলে রাখো, লক লাগিয়ে এসে করে রাখো। এটা আমার শাশুড়ি একটাই নাম্বার আছে? একটাই। অন্য মোবাইল থেকে বলে যাবে। আচ্ছা। কেমন বলতে করে দেয় না করবো না, উল্টা পাল্টা বলবে আর উল্টা পাল্টা। মারটা করে পালাবে। না আমি তো ফোন করবোই না। মাকেও বলছি ফোন করে নিয়ে রেখে আরে উল্টা পাল্টা হ্যালো করবো, যখন কাজের টাইম তখন করবো। হ্যালো? করে করে কি লাভ? মাথাটা খারাপ করে দেবে, এটা ব্লক করে দেবে এবার। এটা এখন সমাধান কি হবে বলো? আমার তো মাথায় কিছু নেই। একটা ফোন করলে তো সমাধানের জায়গা খুঁজতাম। এটা কোনো পেপারসও দেখতে পাচ্ছি না, কি ব্যাপার কি বৃত্তান্ত। তুমি চাইছো কি বউ ঘরে আসুক, আমি তো এটাই চাচ্ছি। আর যদি ধরো বউ ঘরে এলো না, তাহলে তাহলে কি চাচ্ছে ওটা ওর বক্তব্য কি আছে? আমি এটাই চাই। ও যদি বলে আমি আমাকে টাকা পয়সা দাও তারপরে আমি মুক্তি দেবো, তাহলে কি করবে? এখন যদি টাকা পয়সা লাইনে আসে তাহলে আমার তো অকাত্য থাকতে হবে। অবশ্যই সামর্থ্য অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী যদি এটা মীমাংসা করে, বাচ্চা আছে বউ আছে, যদি এখন যদি মীমাংসা হয় ডিভোর্স দেওয়ার জন্য, যেটা উকিলবাবুও বলছেন বারংবার, তোমার এখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই একটাই মীমাংসা। উকিলবাবুরাও মীমাংসার কথাই বলেন যদি এখন 5 লাখ টাকা শেষে। ও যদি এখন 5 লাখ টাকা তোমার আছে নাকি তাই 5 লাখ আমি টাকা? দিব কোথায় থেকে? আরে তুমি একটা মানে বড় ভুল করেছো, বা তোমার উকিলবাবুরও একটা বড় ভুল। যেটা দিনমজুরি ছেড়ে 6,000 টাকা একটা সরকারি প্রাইভেট কোম্পানিতে জব করে তার 6,000 টাকা বেরোচ্ছে না, তোমার 6,000 টাকা বেরিয়ে গেছে এখানটা একটা কোর্টের রায়, সেখানে তো আমরা কেউ কিছু করতে পারবো না। তোমাকে 6,000 টাকার উপরেই তো সে ডিমান্ডটা করবে। সে তো একবার টাকা নিয়েও মিটমাট করতে তাদের লস। সে তো জানছে 6,000 টাকা করে পার মান্থ পাচ্ছি, বছরে হচ্ছে 4×4 = 24। 72,000 বছরে 72,000। হুম। এটা কোনো ব্যবস্থা করা যায় না? হ্যাঁ, এটা কোনো ব্যবস্থা হবে না? ব্যবস্থা মীমাংসা যে উকিলবাবু যেটা বললেন হবে মীমাংসা। এবার মীমাংসায় বসতে গেলে ধরুন এখান থেকে এত দূর গেলাম, মীমাংসায় বসলে যদি এইভাবে যদি প্রিপারেশন নেন যে না আমরা এবার একটা মনস্থির করেই নিয়েছি যে আমরা হয় এসপার নয় ওসপার করবো, তাই না, তাহলে অবশ্যই আমি তাহলে এটা করে দিতে পারবো। কিন্তু মনস্থিরটা আগে করতে হবে। ওখানে গিয়ে ধরুন আমি এগিয়ে দিলাম কিন্তু আপনারা এগোতে পারলেন না, যেটা তোদের সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তো প্রথমত ধরুন একটা আমাদের কাজের উপরে এফেক্টটা পড়ে প্রথমত। দ্বিতীয় কথা হলো কি, আমাদের নিজের মনের দিক থেকে আমরা শান্তি পাই না যে মানুষের জন্য করলাম, মানুষটির ফল্টের জন্য আমরা এই যে সাকসেস না হয়ে বাড়ি ফিরছি, এটা আমাদের কাছে তখন রাগ হয় অ্যাকচুয়ালি, যেটা হয় আর কি। কারণ আমরা যাবো মানে কাজটা সফল করবো, যেন তেন প্রকারে হোক, সে বসে হোক, কথা বলে হোক, ঝগড়া করে হোক, ঠিক আছে, মার খেয়ে হোক, কেস খেয়ে হোক, সমস্যার সমাধান করব। কারণ তখন বাড়ি ফিরতে একটা এনার্জি লাগে যে না আমি এই যে গেলাম, এই যে সময়টা দিলাম, বা এই যে আপনি কাজটা নিয়ে বিশ্বাস করে আমার কাছে এত দূর থেকে এই যে বৃদ্ধা মাকে নিয়ে এসেছেন, খুব কষ্ট হলো দিদি। খুবই তো কষ্ট, আমি জানি, আমি গেছি অনেকবার, গেছি ওখানে অনেক কেস করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তো আমি জানি যে কতটা জানি। তো সেই জন্য আমি এমন কোনো কাজ করব না যে কাজের জন্য সম্পর্ক নষ্ট হয়। আজকে আমি পারলাম না, আমি বলে দিলাম সম্পর্ক নষ্ট হবে না। আমি পারবো গিয়ে বলে সেখানে যদি না করতে হয় সেটা সম্পর্ক নষ্ট। আর তোমরা যদি আমার সাথে কোনো কোঅপারেট না করো সেখানে আমার সম্পর্ক নষ্ট হবে, মানে আমার কাজে যদি সহযোগিতা না করো। তো তোমরা যদি সিদ্ধান্ত নিয়ে নাও যে না আমরা এত দূর থেকে এসছি, আমরা এবার আমাকে তো 6,000 টাকার পার মান্থ দিতে হচ্ছে, তাহলে আমার দিনের পর দিন না দিলে জেল খাটলো তো বাড়ছে, আমার জেলের মধ্যেই যদি আমি 1 মাস থাকি, কি আমাকে কেউ 1 মাসটা মকুব করে দিচ্ছে না না? তাহলে আমি এইরকম করে কতদিন আমার জীবনটাকে কাটাবো? আর বৃদ্ধা মাই বা এটা চোখের সামনে কি করে দেখবে? তো চলো একটা গ্রামে বসে, একটা সকলে মিলে বসে একটা রফাসফা করে যদি সে সংসারে ফিরতে চাই, সবার আগে সংসারে ফেরাটা যদি একান্তই দেখা যায় যে না সে ফিরতে চাইছে না, জোর করে তো কিছু হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে জোর করে আজকে এনে দেবো বা মিষ্টি কথা বলে তার কাছে তার মতো বুঝালাম তুমি চলো, ও 2 দিন পর চলে আসবা, লোক দেখানো কাজ তো বাবলি মুখার্জি করে না, তাই তো? বলো, তুমিই বলো। আর কি দেখি মিষ্টি করে কথা বলে, আমি দেখি মিষ্টি করে কথা বলে বউটিকে যদি বলি তুই 2 দিন চলো না, তার মানে আমি দেখিয়ে দিলাম যে সে দর্শকের সামনে দেখুন আমি একটা সংসার জুড়ে দিলাম, মেয়েটিকে তুলে দিলাম। তারপরে আপনারা ফোন করছেন, ফোন দূর আমি এটা ব্যস্ত আছি, আমাকে কি একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে? আরো অনেক কাজ আছে।
এই বলে তোমাদের ইগনোর করলাম, না পারবা তোমরা আমায় কিছু বলতে, না পারবা কিছু করতে। লাস্টে কি হলো, আমি তো ঈশ্বরের চোখে তো আমি ফাঁকি দিয়ে দিলাম। তো এরম কাজ করবো না। যে কাজটা করবো আমি যদি পরিশ্রম করি, সেখানে যদি আমি 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা জার্নি করে যাই, আমার পরিশ্রমটা যেন, আমার পয়সায় যেন পরিশ্রম নেই, কিন্তু আমাদের কাছে পয়সায় পরিশ্রম নয়। তুমি কত পয়সা দেবে? জীবন দিতে পারবে? আমি যদি আমার জীবনটা চলে যাই, রোড অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয়, যদি কেউ মারে, কেস দেয়, তুমি কি জীবন দেবে না? তোমরা জ্বালাবে না নিশ্চয়ই। তাহলে আমরা যখন কাজটায় যাচ্ছি, তাহলে সেইভাবে কিন্তু তোমাদের কাজ করতে আমরা যাচ্ছি। এবার তোমাদের যখন একটা উপকার করতে পারবো, তখন কি হলো, তোমাদের ভালোবাসাটাও পাচ্ছে আর 10টা মানুষের ভালোবাসাটাও পাচ্ছে। তখন কিন্তু রাস্তাঘাটে আসতে একটা এনার্জি, আলাদা এনার্জি লাগে, যে সফল হয়ে বাড়ি ফিরছি, 5টা মানুষের আগে যেন আরো ভালোবাসা আশীর্বাদ দেবে, এটাই, আর কিছু না। এবার তোমরা দেখো, দোনোমনো করবে না, যে কোনো একটা সিদ্ধান্ত। উকিলবাবু বললেন মীমাংসা, আমি জানি বেশিরভাগ ক্ষেত্রে এইসব ক্ষেত্রে মীমাংসা ছাড়া কিছু উপায় নেই, নাহলে উকিলবাবু কেন বলেন মীমাংসার জন্য? এবার উকিলবাবু মীমাংসার জন্য ওখানে একটা পয়েন্ট বলেছেন, সেই পয়েন্টটা তো আমি বলছি, সেটা হলো কি, দেখি ওরা কত টাকা নেয়। আমি যেমন বলবো যে মীমাংসা মানে ঘরে আসো, তোমার স্বামীর সামর্থ্য নেই, 6,000 টাকা কোথা থেকে দেবে? স্বামীটা জেল খায়, তোমার মায়া লাগছে না? একদিন তো তুমি ঘর করেছো, এটা যেমন আমি বোঝাবো। উকিলবাবু বললেন আমি মহরমের ছুটি আছে, আমি এটাই বলবো, উকিলবাবুর কাজ উকিলবাবু করছেন, উকিলবাবু যেটা আইনত সেটা করছেন উনি, আমি ওনার কাজ, কিন্তু ওনার পয়েন্টটা নোট করেছি। উনি বললেন মীমাংসা করে নাও। মীমাংসা, তাহলে তুমি ওই মহরমের ছুটি আছে না কি আছে, তাহলে ওদের উকিলকে ফোন করে কি ওরা কত কি নেবে দেখে বলছি, এটাই তো বললো এখন, বললো ঠিক আছে? তাহলে সেই তো কত কি টাকা নেবে, এইবার সেটা তার যে উকিলবাবু, মেয়ে পক্ষের উকিলবাবু, সে কি চাইবে তার মক্কেলের ক্ষতি হোক? না, না, ইনি পারবেন যে কম সম করে করানোর জন্য, খুব কম। কিন্তু গ্রামে যদি যদি সকলের মানুষের মাঝখানে বসে যদি এই মীমাংসাটা হয়, তাহলে যেখানে উকিলবাবু 20,000 যদি ডিল করে, সেটা গ্রামে প্রায় খুব কম করে হলেও 10-12,000 টাকা ডিল হয়ে যাবে। তাও তো তোমার 8,000 টাকা লাভ। সাপোজ মানুষের মতামত, সিনিয়র মানুষরা রয়েছেন, এটাই বলছি। কারণ উকিলবাবুরা যতটুকু পাওয়াবেন তার উপরে তাদের একটা থাকে, ঠিক আছে? আর তাই কোনো উকিলবাবুই চাইবে না যে কম পাওয়াতে, প্রথমত। আর কোনো উকিলবাবু হয়তো 2 পক্ষকে দেখে সমানভাবে নিরপেক্ষতার সহযোগিতা করেন, কিন্তু সবাই তো তোমার কপাল কেমন আছে আমি তো বলতে পারবো না ভাই। না বাবা, এরা করবে না, 7,000 টাকা দিছে, 10,000 না 12,000 টাকা দিছে, এরা খায় নিচ্ছে উকিল সব টাকা। উকিল খেয়ে নিয়েছে কেন? এই যে তোমার এখানে আসা, না তো আমার কোনো আসার দরকার ছিল না। 4 মাসে ডিউ ছিল আমার 24,000, 6,000 করলে 24,000 হচ্ছে না? হ্যাঁ, সে টাকা আমি পেমেন্ট দিয়ে দিয়েছি, ও ঠিক আছে? কিন্তু উকিলের যেটা আমার বউ আবদার করছে, উকিল এখন করতে সেদিন আমি জেলে বললাম যে যখন টাকা নেয় আমার কাছে, তাহলে 1 মাস দিয়ে দাও, কি করবো আমি? আর আমার তাছাড়া বই নেই তো। তো করতে কাগজ নিয়ে এসে আমাকে দেখায় 10,000 টাকা, 10,000 টাকা আমি দিলাম তো 24,000 টাকা উকিলের হাতে। আচ্ছা, তা বাদও 3,000 এক্সট্রা দেওয়া হয়েছে উকিল যে ও তাহলে তো তোমার মীমাংসাতে উকিলবাবু টাকার কথা বলে, তোমার এটা তো কোনোদিন মানে বিশ্বাস করাই যায় না ওনাকে। সেই জন্যই তো আমি ওদেরকে বুঝাই, আমি দেখি তো আপনারা ও মানে 24,000 টাকা তুমি দিয়েছো? আবার জিজ্ঞাসা করলাম যে 24,000 দিলাম আমার বইয়ের হাতে, টাকা তো আমার বইয়ের হাতে যাবে, কারো হাতে তো যাবে না। আর বাদ বাকি 14,000 কোথায় গেল? বলছে এগুলো আমরা খরচা করছি এখানে ওখানে ওখানে, এইভাবে কথা বলছে। তা তো হয় না, খোরপোশের টাকা খোরপোশের ওটা স্ত্রী পাবে, তুমি অ্যাকাউন্টে টাকা দাও, এইবার যে মা স্ত্রীর অ্যাকাউন্টে টাকা দাও না উকিলবাবুর হাতে ক্যাশ টাকা, হাতে বউর হাতে। বইয়ের হাতে এবার দিলাম, এবার দিলাম, এইবারটা ঠিক আছে। আর ও মানে এবার বউ টাকাটা পেলো, হ্যাঁ, আর এর আগে উকিলের মাধ্যমে যখন টাকা দিচ্ছিলে বউ টাকা পাচ্ছিল না। 10,000 টাকা দিয়েছে, 20,000 টাকা দিয়েছিলাম তো আমি, 24,000 না 23,000 টাকা, 23,000 টাকার মধ্যে 3,000 টাকা ওদের উকিলের ছিল, ওটা এক্সট্রা মনে হয়। হ্যাঁ, আর 20,000 টাকা বৌমাকে দেওয়ার জন্য দিয়েছিলাম, সেই 20,000 টাকা ওরা দেয়নি, ও দেয়নি? 10,000 টাকা দেয়নি। সেই জন্যই তোমার কাছে আসছি, একটা ব্যবস্থা একটু মিউচুয়াল করে কি করে বউ আসবে এই ব্যবস্থা ও করো। আচ্ছা আর আচ্ছা, কিছু চাই না বাবা। তো ওদের হিসাবে যে বোঝা যাচ্ছে এর উকিল আর আমাদের উকিল একটু এরকম আছে, ওরাই করতে ওর উকিল ওকে বলছে ওটা তো উনি বললেন বসবো, ঠিক আছে, উনি তো বলেননি তুমি যোগাযোগ করো, উনি তো বললেন বসবো। আর উকিল মিল থাকে, থাকাটাই স্বাভাবিক। আমার প্রশ্ন এটা কি, ও যদি আসে আসুক না, কি চাচ্ছে? আমার কথা হচ্ছে টাকা, ওই তো টাকা চাবে, এই দুটোর মধ্যে একটা হবে, হ্যাঁ হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা। টাকা কি বউ পাবে দিদি?
ওর তো 6-7 বছর হয়ে গেল চলে যাওয়া সংসার থেকে। 100 বছর চলে গেলেও পাবে, তো যদি সংসার না করে, যদি বিয়ে করে তাহলে পাবে না। ও তো সংসারই করছে না, তাহলে কি করে টাকাটা পাবে ও? স্ত্রী তো। আসুক তাহলে এ বাড়িতে, বাড়িতে বাড়িতে যে খাট টাকাটা, সংবিধান অনুযায়ী সে টাকাটা আপনাকে দিতেই হবে, কারণ সে তার লিগাল স্ত্রী। আপনার সাথে মনোমালিন্য, মানে তার স্বামীর সাথে মনোমালিন্য হচ্ছে, শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিত, সে বেরিয়ে গেছে বা আমার আশ্রয় রয়েছে, সে যদি সেখানে বিয়ে করে ফেলতো, সে বিয়েটা যদি প্রুভ করতে পারেন, বিয়েটা করলেও হবে না, বিয়েটাকে প্রুভ করতে হবে, তাহলে সেদিন থেকে কর্পোরেশন যদি 6,000 টাকা পাচ্ছে, তো 3,000 টাকা কাটাই যাবে, 3,000 টাকা পাবে মেয়ে। ওই লেখা থাকে তো ড্রাফটিং এ, মেয়ের জন্য কত টাকা, বউর জন্য কত টাকা, সে অনুযায়ী অবশ্যই টাকা পাবে। আমি আবার জানতাম যে বউ যদি চলে যায়, না 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 না, চলে যায়, সে বাচ্চার না পেতে পারে, কেন? কিন্তু নিজের ইচ্ছা যদি বিয়ে করে চলে যায়, তাহলে কর্পোস পাবে না। আসুক, আমি খাওয়াবো পড়াবো বউ। ওটাই তো মানুষ, কত মানুষ এই করতে বলছে, কিন্তু বউরা বলছে কি আসবে, ও যাবে না, ও টাকা নেবে। বেশিরভাগ ক্ষেত্রে ধরুন আপনার ক্ষেত্রে ঠিক আছে, অনেক ছেলেরা মারধর করলো, বউ বাপের বাড়ি চলে গেল, চলে যাওয়ার পরে এবার যখন খোরপোশে রাইবে, তখন মানে কি, বউ আমি খাওয়াবো, আমি কেন ওখানে খেতে দেবো, বউ আমি বাড়িতে খাবো, অথচ তার আগে বউকে খেতে দিত না। না খাই কোনদিনও থাকে। আপনাদের কথা নাই, অন্য কথা বলছি। কথা বলছি। তো সেই ক্ষেত্রে তাহলে যদি আইনটা তো সবার জন্য সমান, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলুন? আর যদি এই ভাইটির ক্ষেত্রে যদি এটা মনে হয় যে না, সে বলছে আসুক তবে খেতে দেবো, আমি ওকে কেন কর্পোস দেবো, তাহলে যে মেয়েটি সত্যি অত্যাচারিত হয়ে যে বাপের বাড়ি থেকে আশ্রয় নিচ্ছে, সেই মেয়েটি যখন কর্পোসের দাবি করবে, সে তো বাপের বাড়িতে রয়েছে 6 বছর 7 বছর 10 বছর, বিয়ে করছে না, ঘৃণায়, আমার ঘৃণা, আমার বিয়ে আর করবো না, আমি এইভাবেই জীবন কাটাবো, তাহলে তার কি দায়ভার মা বাবার না স্বামীর, যদি বিয়ে না করে? ও বাড়িতে বসে 10 টাকা কামাই করবে, আর ওকে দিবে 20 টাকা, কোথা থেকে দিবে বলো? একবারে বসে মিটিয়ে নেওয়া ভালো, দেখো কি করবে। যদি বলো যে না মেটাবো, একবারে গিয়ে যা এসপার বা ওসপার দিদি আপনি চলুন, ওখানে গিয়ে যেটা হবে, হয় এসপার নয় এসপার, যেটা হবে মেনে নেব, হ্যাঁ হ্যাঁ, এটাই জীবনের শেষ সিদ্ধান্ত। নাহলে তো এরাও শান্তি পাচ্ছে না, এদিকে তো মনে করেন এই যে ছেলেকে তখন পালা ফেলা বেড়াচ্ছে, এই ও টাকাই বা কোথায় পাবে দিবে? জেলে থাকবে তো কামাই করবে কে, টাকা দিবে কেউ কে? ওই যে আবার বেরিয়ে আবার টাকা রোজগার করে আবার দিতে হবে, মানে ও তো শেষ, ওর লাইফটাও এমন জায়গায় চলে এসেছে, এখন হেল হয়ে গেছে, বাঁচার জন্য মীমাংসা। তারপর বাবাটা যদি থাকতো, বাবাটাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এটা একটা ব্যাপার। আর আপনারা তো খুবই গরিব মানুষ, বলুন কি করে কি করবেন? কি করা যায় মা, দেখো সমস্যার সমাধান যদি তোমরা বলো কিভাবে তোমরা কি মেটাতে চাইছো? না আলোচনা করো না, বাইরে গিয়ে আলোচনা করো না না, না না, আলোচনা হয়ে গেছে, কি করবি তোরা, মেটাবি না? কত অনেক ওরকম করে জোর করে না। করছি না, আমরা তো আপনি দেখেন বলে আপনার পুরো একদম ওভার কনফিডেন্সের সাথে আপনি কাজটা দিয়ে দিচ্ছেন, কিন্তু ওনারা তো দেখেন না আমাকে, আপনি তো দেখেন, তার জন্য মানে না না না, আলোচনা দরকার নেই, এখানেই বল। না, ওকেও দেখাচ্ছি আমি, প্রচুর দেখাচ্ছি ওকে ও আমি। আচ্ছা ও আচ্ছা, আমার বাড়িতে যায়, মাঝে মাঝে যায় আমার। দেখো তোমরা গরিব মানুষ, দুটো পয়সা জলে যাক এটাও চাইবো না, যেমন আবার গিয়ে নিরাশ হয়ে ফিরবো আমরা, বা তোমাদের মুখে হাসি ফুটবে না এটাও আমি চাইবো না। বৃদ্ধা বয়সে যাতে একটা মায়ের মুখে হাসি ফোটাতে পারি, যদি সেই কাজ করতে পারি তাহলে কাজটা নেব, নাহলে আমি নেব না। তুমি আগে যে বয়স, আমি হলে তো এত দূর আসতেই পারতাম না, তা তুমি এই বয়সে তো এসছো ছেলের জন্য, তা আমি কখনোই চাইবো না যে তোমরা কোনো মিসগাইড হও। বিশ্বাস করে ছেড়ে দিতে হবে, হয়তো নাই তাক কিছু একটা হয়ে যাবে, কি বলছিস তোরা মামাটা? আর না হলে উকিলবাবুর মাধ্যমে মীমাংসা করতে গেলে যা শুনলাম, ঠিক আছে, এখানে তারা রফা করে নিয়ে অল্প টাকা তাকে দিয়ে মীমাংসা করবে, এবার টাকার পরিমাণটা হিউজ হয়ে যাবে। দিদিরা যাই একটু বুঝাবে, দুটো কথা বলবে, যদি সংসারে ফেরে, তারপর কথা আসবে, ঠিক আছে, সংসারে যদি ফেরে ওই কথা তো প্রথমে বলতে তাহলে তো হবে। শেষ। হ্যাঁ, তবে আর একটা কথা বলে রাখি এখানে, যে সংসারে ফিরলেই যে মামলা উঠে যাবে তা কিন্তু নয়, সংসারে উঠে গিয়ে তোমরা ভালো থাকবে, কেস ওঠার জন্য 6 মাস টাইম আছে। জানি। আমি তো ভাই নি, একটা সংসার যদি যেমন 3 থেকে 6 মাস টাইম লাগে, আমরা বুঝতে পারি যে সংসার টিকে যাবে কি টিকে যাবে না,
ঠিক তেমন উকিলবাবুরাও বুঝতে পারেন এই সংসার টিকবে কি টিকবে না। তো একটা মেয়াদ থাকে, সেই মেয়াদের মধ্যে তোমাকে দেখে যে আপনি না হয়, আবার কেউ কেউ গিয়ে উঠিয়ে নিয়ে কেস করে, আবার সংসার করে, কেউ বা কে সংসার করেই যাচ্ছে তো কেস আর তুলছে না, আবার কেউ বা আবার 6 মাস পর তখন দেখে ভালো কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে আমরা স্বামী স্ত্রী ভালো আছি, কেস তুলে নিচ্ছে। যার যার মানসিকতা। তবে আমার মনে হয় দিদি ওরা আসবে না, ও ডিভোর্সই চাবে। আমারও তাই মনে হচ্ছে। ডিভোর্স চাবে ও, তার মধ্যে কিছু পয়সা করি নি। আসবো বলে তো আমি এখন বলে দিতাম যে আমি যাচ্ছি, হ্যাঁ, আমার তো মন বলছে যে টাকা পয়সা, ওই জন্য তো বললাম আলোচনাটা করতে। যাও আলোচনা করো, দেখো কি বলছো। আমি নেক্সট ওনার সাথে একটুখানি পেপারটা নিয়ে নিই, তোমরা আলোচনা করে যদি ফুল অ্যান্ড ফাইনাল বলো আমি অবশ্যই আমি দেখছি। বাইরে যে বসি বাইরে যাও একটু আলোচনা করো, যাও। কি বলছো? যাও আলোচনা করো, আমি তো তোমার পেপারটা নিয়ে নিই। আমি কি বলবো? যদি বলো যে না আমরা সংসারটা আমি করতে চাইছি, সেটা তো চেষ্টা থাকবেই। ধরে নাও আমি মাসির কথা অনুযায়ী বলে দিলাম, মাসি তো মাসির কথা অনুযায়ী আমি বলে দিলাম যে সংসারটা হবে না, আমারও মন বলছে সংসারটা হবে না, তাহলে সংসার না হলে তো একটা ক্যাচ করতে হবে। তখন যদি তোমরা পিছিয়ে, প্রথমেই তো ওটাই বলে দিলাম, তখন যদি তুমি পিছিয়ে যাও তখন তো আমার তো, কিসের বলতে মানে টাকা পয়সা দিয়ে মেটানোটা। ওরা টাকা চাইলো ওটা মিটমাট, আমি না টাকা দিয়ে মেটাবো, তাহলে আমার, তাহলে তোমরা যে এলে গেলে সেটাও একটা শেষ, আমি যে যাবো সেটাও একটা শেষ, ওরা কোনো লাভ নেই, ওরকম কাজ নিলাম না। তাই ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, আগে ভেবে নাও কি পরে বলতে আসো। দিদিরা বলতো, দিদি যাবে গিয়ে একটা মিটমাট করে, যদি সংসার করলে তো ভালো, না করলে তো কিছু পয়সা দিতে ওদের দিতেই লাগবে, সেটাই দিদি বলতে চায়। হ্যাঁ বুঝতে পারছি। একদম ওটাই বলছি। তাহলে কি করবো মা, বাড়িতে যাই নাকি, যাই বাড়িতে বাইরে যে সবাই মিলে বসি, হ্যাঁ বসো তারপর বসো তোমাকে ফোন বসো করবো। বসো বসো, তো দিদি আমরা কিন্তু আর আসতে পারবো না, যা হবে ফোনে যোগাযোগ। ঠিক আছে আসো। পেপারস 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 অনেকটা দূর, খুব কষ্ট দিদি, আমার পেপার বয়স হয়ে গেছে। এবার তো হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে না যদি নিয়ে, দিও পিডিএফ করে দিও, আমি দেখবো জেরক্স করে নেবো। ওটাই করতে হবে। অনেকটা দূর, আর তার মানে বিদ্যা মাকে নিয়ে 8 অসুবিধা, ঘন্টা লাগবে। 8 ঘন্টায় লাগবে। না, কি বলে আপনি, সেই 6টা 21 কল করেছো। হ্যাঁ তখন আমরা ট্রেনে, তখন ট্রেনে আমি বালুঘাটে ঠিক আছে যাও আলোচনা করো, আমি হোয়াটসঅ্যাপে পেপারসটা নেব, আমি এখান থেকে জেরক্স করে নেব। এই মানে মৌরিকে যে বলবো না, তাহলে তো বার করে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কোনো মৌরি ধরে বললে আমরা কেস আধার কার্ড নিয়ে যাবো মা ওখানে, কোথায়? ওই যে ইয়েটা বার করতে বলে দেবে, কাগজটা বার করতে। হ্যাঁ হ্যাঁ দেখো দেখো, মৌরিকে যে বলবো যে আমার কেসের ধারা কি কি আছে এটা তুমি বার করে দাও। এই পেপারটা বার করে দাও, কিছু লাগে না, আধার কার্ড লাগে না, লাগে না? না তাও নিয়ে যাবো। নিয়ে যাবে নিয়ে যাবে। আচ্ছা মা আসলাম বসি, ঠিক আছে। এবার তো একটা ঝামেলা মিটাবো, ওই মিটাতে হবে, লাইনের ব্যাপার আছে না। একদম একদম। তাহলে বসি, আরো বাড়িতে বসে তোমাদের 8টায় বাস মনে হয়, 8টা না 8:30টায় বাস পেয়ে যাবে বালুঘাটে। পান্থৈত্য থেকে। ওটা কোথায় পাবো দিদি? ওটা পান্থপত্র থেকে। নামলাম, আমি সেটা নামলাম কি ডাব্লু, কি বলে ওটাকে ডাব্লু, পিডাব্লিউডি যায় হ্যাঁ, এতে। PWD আপনি শঙ্করকে জিজ্ঞেস করুন, ও বলে দেবে, গাইড করে দেবে, আমি তো আবার কিছু বুঝি না। শঙ্কর আছে না বাইরে? আসো আসো, এদিক দিয়ে খোলো, এদিক দিয়ে। মানে ডাইরেক্ট বাস দিয়ে গেলে ওইটা ভালো হবে। আবার মালদা যাবো, মালদার থেকে বাড়ি যাবো, যাও যাও যাই বসে আলোচনা করে একটা, যাই হোক না, এখন নিয়ে এসে আমার মনে করে বসে করতে একদম একদম হবে। আমরা একটা আলোচনা করবো, যদি ওরা সিদ্ধান্ত নেয়, হ্যাঁ তাহলে কিন্তু তুমি একবার কেউ যাবে, শিওর মেয়ের বাড়ি রায়গঞ্জ, শিওর। কেন আসছে যখন অনেক আশা নিয়ে তো আসছে। না না, আমি তো বললাম ওই জন্য সিদ্ধান্ত, হটকারী সিদ্ধান্তে এখানে নিয়ে গিয়ে আমি ফোর্স করবো আপনাদের, তাহলে এটা করে দিচ্ছি বলে নিয়ে নেবো, আমি ওরকম মানসিকতা আমি রাখি না। আমি এই কাগজপত্র রেডি করি, করতে যেটা তুমি বললে হ্যাঁ ওটা রেডি করে তোমার হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, ঠিক আছে? তারপর আমরা ডিসিশন নিয়ে একদম তারপর তোমাকে ফোন করব। ঠিক আছে, এটা তারপরে কাজ না। কোনো অসুবিধা নেই, ফোন করুন। কাজ নেওয়া হলে তো সবে এত কথাই বলবো না। নিয়ে কি করবো? ওটা কাগজগুলো থাকলে না না, এগুলো নিয়ে কি করবো, নিয়ে যান যখন আপনার কাগজটাই নিয়ে আসা হয়নি না? যখন আসবো তখন দেবেন। আসো। আসলাম দিদি। হ্যাঁ আসো আসো। আমরা একটা উকিলকে জিজ্ঞাসা করছিলাম, তো উকিলকে দেখাচ্ছিলাম, তখন বলছিল বকেয়া টাকাটা না, বলছিল বলে 31 ধারায় নাকি বলে, এটা বলে কি বলে মারপিটের বলে কেস দিচ্ছে, একটা উকিল বলছিল। 307 না, কি কে দিচ্ছে মাকে? ওই যে বললেন উকিলবাবু যে বকেয়া টাকাটা কবে দেবে ওই ডেটটা অনুযায়ী যাতে তাড়াতাড়ি দিয়ে দেয়, তার জন্য।
ডেট মানে 7 তারিখ বলবো। ওই তো 7 দিতে হবে, টাকাটা বকেয়া টাকাটা দিয়ে দিতে হবে। ওটা টাকা না দিলে আবার হবে না। আবার না, আবার ওয়ারেন্ট হয়ে যাবে, তাহলে আবার জেল হবে। হ্যাঁ সঞ্জয় ভাই, অনেকদিন পর। শান্তি মাসিমণিকে বাবা ফোনে দেখে বলে মা মাসিমণি কে এটা? মাসিমণি মাসিমণি? এসে কতবার চেষ্টা করছে ঢোকার জন্য, কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি। হয়েছে শান্তি। বাবা একা একা আজকেই উঠে বসে পড়ছে। শান্তি হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। হুম বলছেন হুম আপনাকে আগে একটা নাম্বার 307 নাম্বারে ফোন করলাম। বলবেন? হ্যাঁ, আমি তো বললাম আপনাকে যে এই নাম্বারটায় আমার শোনা যায় না। হ্যাঁ, তারপরে এই নাম্বারে ফোন করতে হলো আপনাকে ফেসবুক থেকে নিয়ে। হুম তা একটু বাড়ি বাড়ি একটু সমস্যা ছিল, এর জন্য ফোন করেছিলাম। মঙ্গলবারে অফিসে আসো, তারপরে দিয়ে আমি শুনবো। কোথায় অফিস? কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড। ওখানে। হুম, ও, ঠিক ঠিক আছে। আছে। হুম। আর তুমি আর একটা কাজ করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমার কি প্রবলেম আছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে যদি একটু জানাতে পারো, ভয়েস বা মেসেজ করে, তাহলে আমি দিয়ে একটা মিস কল দিয়ে দেবে, আমি অবশ্যই দেখবো, বা একটা ফোন করে বলে দেবে দিদি এই পাঠিয়েছে, একটু দেখে নিন। ঠিক আছে, ঠিক আছে। কি নাম? হ্যালো, কি বলছেন? কি নাম? পূজা মণ্ডল। ঠিক আছে, তুমি প্রবলেমটা বলো, আমি দেখবো, যদি পারি তবে মঙ্গলবারে এসো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। মাসিমণির সাথে গল্প করা, আজকে দুষ্টুমি করছে খালি। করে যাবা কিচেনে যাও, কিচেনে যাও। পড়ে যাবে না, বসো বসো বসো। মাসিমণির সাথে মামামের সাথে গল্প করো। পেপারগুলো দাও। দে দে দে। দ্বিতীয় লাইভ করে লাভ নেই, একটা লাইভে থাক। না না, একসাথেই থাকো। প্রিয়াঙ্কা, আমাকে চিনতে পারলে দিদি তুমি ভুলে গেছো? ভুলে তো যাবোই, এতদিন পর দেখা দিলে কি ভুলবো না? দেখি দাও ডিপিটা দেখি। না ভুলিনি, ভুলিনি। বাবলি মুখার্জি অ্যাড পেজ থেকে লাইভ হয়, তাই তোমাদেরকে পাই না। যাদের আজকে পাচ্ছি তারা সব পুরনো, আর আমার এখান থেকে গিয়ে সবাই উকি মারছে ওখানে একটু একটু করে। ঠিক আছে, কেমন আছো? তুষি এখানে কেন? রিনাদিও এখানে, বাহ। স্বপন বর্ধন না ছিল না বাবা, ছিল না। দাও। এই যে, এটা আমার 2024 সালের কেস ফাইলের যে কপি। 2024 সালে যেটা হয়েছে। বাবা কি এলাম, তারপরে এই যে পড়ে যাবে, পড়ে যাবে। এটা দ্বিতীয়বার, মানে যাওয়ার পরে যতবার আর কি মেরেছে, আমাকে মারধর করেছে, তার মেডিকেল রিপোর্ট। হ্যাঁ, আর আমার মেয়েকে যে মারধর করেছে তারও রিপোর্ট এখানে আছে। লিখে লিখেই তো দিয়েছে, আমার আর কোনো অসুবিধা নেই। দেখি কি লিখে। তাহলে ঠিক আছে, তাহলে দিয়ে দে সব। আমি পড়ে নি। দাও এটা দিয়ে দাও। এইগুলো মানে আমার বর যে লোন নিয়ে যে বাড়িটারি টালি টালি বসিয়েছে, সে তার বিল।
লক্ষ্মী নারায়ণ কিনেছো তার বিল? দিচ্ছে না তো আমার কোনো জিনিস, আমি তো সব জিনিস এখান থেকে দিদি নিয়ে গেছি, কোনো জিনিসই তো দিচ্ছে না। যে আয় আছে এত ছেড়ে তুমি লক্ষ্মী নারায়ণ, এটা তো আমি এত তো মাল উদ্ধারের জন্য অনেক জায়গায় গেছি। না না, আমি সেটা বলছি না, আমি এই কারণেই তোমার কাছে দিয়েছি, যেহেতু আমার যে আয়ও আছে সে তো মানে টাকা খেয়ে অন্যরকম করছে, সে তো বিল প্রমাণ চাইছে, যেরকম ওই যে আমার ফার্নিচারের বিল চেয়েছে, চাওয়ার পরে কি করেছে, যখনই শুনেছে যে আমার কাছে দেখি তোমার লক্ষ্মী নারায়ণের বিল কত। এই দাদাকেও যখন আমি বলছিলাম মানে আমার বিষয়টা, এই দাদাও বলেছে যে মানে তোমার ঠিকানাই আর কি দিয়ে দিচ্ছিল আর কি। এরা আমার পরিচিতি, যেখানে তুমি গেছো। হ্যাঁ হ্যাঁ, মানে এই আমি যখন যাই দ্বিতীয়বার এই দাদার দোকান থেকেই বাসনপত্র আর কি টুকটাক আমি কেনাকাটা করেছি। দুষ্টু ওই দাদা বাবা জিও না, এই যে বসো, এই যে বসো, আমার কোলে বসে দেখো, এই যে বসো। এই দাদা আমাকে বলেছিল যে তুমি যখন যাবে দিদির সাথে আমার সাথে একবার কথা বলিয়ে তো বলো কথা। চাউমিন এখানে নেই, চাউমিন চল তো, বাইরে। আছে, চাউমিন আছে, চাউমিন নেই বাবা। আছে, না, না। ইস, দেখি আমার কাছে আছে কিনা। এই যে চলো, তুমি বাইরে নিয়ে খাবা। না নেই। নেই, আছে, চাউমিন আছে। আছে তো, আমি ম্যাগি করে নিয়ে এসেছি তোমার জন্য। ম্যাগি আছে, চলো চলো, খাবা না? খাবা না? দুষ্টুমি করছে, কে দুষ্টুমি করছে? কে দুষ্টুমি করছে? মাসিমণি দুষ্টুমি করেছে, হ্যাঁ কি? মাসিমণি দুষ্টুমি করেছে। আমি দুষ্টুমি করেছি? দিদি আমাকে বিদ্যালয় ওই কথা বলে কি দুষ্টুমি করলাম? কি করেছে বাবা, কি করেছে তোমাকে, কি করেছে? এত ছেলে আমাকে দুষ্টু বানিয়ে দিল? আমি এত শান্ত? হুম, আমি দুতু? ও মাসিমণি কত ভালোবাসে তোমাকে। এই পচা, কাঁদবো কিন্তু। মাসুমি টানবে, তুমি বকছো, বলো বলো যে কান না। আসো নিতে, খাবার খাবা? তাহলে চলো বাইরে, চলো চলো, খাবার দিচ্ছি, চলো বাইরে যাও, আসো। আমাকে যে নাম্বারটা দিয়েছিল দাদা, সেই নাম্বারটায় ফোন লাগবে না। কোথায়? এটা আবার কেমন হলো? এটা আবার কেমন হলো? আর ওদিকে ওই ওই অফিসে কি মানে এমন করে বলছি? ছিল না, ওই অফিস খোলাই আছে? দেখো 7:30 বাজে, তুমি তো একটু বেরোনোর কথা না? 7:30 বাজে চললো। ওই অফিসটা ওরকম করে খুলে রেখে এটা কি একটা একটা ফোনও তো করতে হয়। আর একটু চা দিয়ে যেতে বলো একটুখানি তো বাইরে। সুমনদা, আমি বাবলি আর জুড়ি বাজার। এসেছি, ওই যে আমি তাপসী বলছি, আমি বাবলিদির চেম্বারে এসেছি, তুমি বলেছিলে না কথা বলিয়ে দিতে বাবলিদির সাথে, এই না একটু কথা বলো। হ্যালো, হ্যাঁ দিদি, শুন বলছি। ও কেমন আছো? আমি তো তোমার ওই বিল দেখেই বলে দিলাম যে দেখি দাও তোমার আশা পিতলের কি ঠাকুর নিয়েছো। আমি আমি তোমাকে বলেছি তোমার কথা, তোমাকে আমি বললাম দাও দিদি, বাবলি দিকে যাও, বাবলি দিকে কোনো অসুস্থ ইয়ে নেই, খুব ইয়ে, আচ্ছা, চিন্তা করতে হবে না। হ্যাঁ দেখো তো প্রবলেমটা তুমি একটু দেখে নাও না। প্রবলেমটা তো দেখছি গো, চারিদিকে পুরো মানে কি বলবো, জগা খিচুড়ি করে রেখে দিই, তার মধ্যে আবার থানা। হ্যাঁ না, এটাই তো বলছি। দেখছি, আমি নিয়েছি,
থানা ইনভলভ থাক যাই থাক নিয়েছি, কারণ একটা মেয়ে তো ন্যায় পাওয়াটা উচিত না। হ্যাঁ সেটাই সেটাই। ওটাই। আর ভালো আছো? বাবা ভালো আছেন? ভালো আছে দিদি। যাক, ব্যবসা ভালো আছে তো? বাড়ি পুজো ওইটা দোকানটা উদ্বোধন হয়ে গেছে এই তোমার চেম্বারটা? হ্যাঁ, চেম্বার উদ্বোধন হচ্ছে। বলছি শোনো না, আমার সেই ওখান থেকে তোমার নিলাম না, ওই যে লক্ষ্মী গণেশ পিতলের, ওটাকে পরিষ্কার করব কি করে গো? ওই দিয়ে করে দেবো। আমি ঠাকুর তুলে তোমাকে দিয়ে চলে যাবো? ও ঠাকুর, তাহলে তাহলে তুমি একটা কাজ করো, আমি একটা পিতম্বরী পাউডার দিয়ে দেবো আর একটা পালিশ দিয়ে দেবো, ওটা দিয়ে করবা বুঝলে? আচ্ছা, তাহলে আমি না এর মধ্যে যাবো, তুমি আমাকে দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। কত পড়বে? সে বেশি দাম না, সে দেখে নিয়ে নেবো। আর বেশি দাম তোমার 40-50 টাকার মতো হয়ে যাবে। মনু গিয়ে তোমায় টাকা দিয়ে এসেছিল? হ্যাঁ দিয়ে এসেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমার নাম্বারটা আমি নিয়ে রাখি, আমার কোনো প্রয়োজন হলে তোমাকে ফোন করবো। হ্যাঁ নিয়ে রাখো। ঠিক আছে ভাই, ওকে, চলো টাটা। হ্যাঁ হ্যাঁ দাদা। ওকে। বসবে? বাইরে তুমি কি বসবে? হয়েছে হাসিমানি চুপ করে বসবে তুমি? দিলে তো ভালো হয়েছে। দেওয়ার পেপার দাও। তুমি খালি মালপত্র ফেরত চাইছো? মালপত্র ফেরত চেয়েছি, আর বাবার টাকা পয়সা আমার ব্যাংকে থেকে দিয়ে থেকে চিকিৎসা করার জন্য যেসব টাকা পয়সা নিয়েছে ওগুলো উদ্ধার করে দেওয়া যায়। টাকা পয়সা উদ্ধারের জায়গাটা বোন আমি এখনো আসতে পারিনি। ওটা একমাত্র এমএলএ এমপিরা পারে আর পুলিশ পারে। আর গহনাগাটি যা যদি কোনো প্রুফ দাও তাহলে করতে পারি। বিয়ের ক্ষেত্রে যৌতুক হিসাবে যদি কিছু হয় সেটা আমি পারবো না। যৌতুক নয়, আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে, আমার বর যে টাইমে ভিতরে গেছে চিকিৎসা না, করতে। ওইটা দেখো, বরের চিকিৎসার জন্য যে টাকা খরচা করছে সেটা আমি চাইতে পারি না। সেটা আমারটা গেল, আমারটা দিতে হবে না, সেটা আমি মানলাম, কিন্তু বাবার থেকে যে বাবার কাছ থেকে যেটা নিয়েছে তার যদি কোনো কিছু প্রমাণ থাকে যে না বাবাকে বলে যে ধার হিসাবে শোধ করবো, হ্যাঁ। তাহলে সেই প্রমাণটা অনুযায়ী আমি তাকে চাইতে পারি। ঠিক আছে, আছে। হ্যাঁ। আর এটার মধ্যে আমার বরের মেডিকেল রিপোর্ট, বলে কি কি চিকিৎসা হয়েছে, ট্রেনের টিকিট, আমার বরের সাথে আমি মানে যখনই গেছি, যতবার গেছি। আর বাচ্চাটা বাচ্চার তো খোরপোশের মামলা করেছো? খোরপোশের মামলা তো আমাদের উকিলবাবুকে বলেছি, উনি বলছেন ফাইল করব। এখনো হয়নি? না। খালি বুদ্ধ নির্যাতন কেসটা আছে হ্যাঁ। আর মালপত্র ফেরতের কেসটা আছে, আর কোনো কেস হয়নি? আর কেস বলতে আর 2018 সালের মানে টাকা বাড়ানোর জন্য আর একটা ফাইল করা হয়েছিল, সেটা তো ওই রকম ভাবেই পড়ে আছে, যেহেতু ওটা ওতে আমি আবার মানে তুমি কি টাকা পাচ্ছিলে খোরপোশ? 1000 টাকা করে। 1000 টাকা করে পাচ্ছিলে? হ্যাঁ আচ্ছা, তুমি আবার টাকাটা বাড়ানোর জন্য আরেকবার অ্যাপিল করেছো? হ্যাঁ, মানে করিনি এখনো, করবে? আচ্ছা, মানে পার মান্থ মা এবং বাচ্চার 1000 টাকা? 1000 টাকা। এতে সংসার চলে না, বাচ্চার খরচ কি করে কি মানুষ করবো আমি বাচ্চাকে? চায়ের দোকান দেখানো হয়েছে? চায়ের দোকান, ব্যবসা তো চায়ের দোকান, চায়ের দোকানে দেখানো হয়েছে। চায়ের দোকানের সাথে আরো তো অনেক কিছু। তাও অনেক টাকা, আমি তো মনে করবো ন্যূনতম 2000 টাকা বা 1800 টাকা ঠিক আছে। কিন্তু এখন একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে ওতে কি করে সংসার চলে? এখন আমি এই বাচ্চাটাকে নিয়ে তো কোনো জায়গায় মানে কোনো কাজ করবো সেরকমও করতে পারবো না, কারণ কে দেখবে বাচ্চাটাকে? আর মা আজ নাই লোকের বাড়ি কাজ করছে, মা আমাকে চালাচ্ছে। এই বাবা তো দিন আনা দিন খাওয়া, বাবার যা পুঁজিপাটা যা ছিল সবই তো জামাইয়ের পিছনে দিয়ে দিয়েছে। খোরপোশের মামলা করেছে, এখানে আর কিছু করা যাবে না। আর মালপত্রটা ফেরত, এটা হচ্ছে আমার কাজ থাকবে মালপত্রটা ফেরত, আর তুমি টাকা পয়সার ব্যাপারটা তুমি বলতে পারো। এই ক্ষেত্রটা আমার কাছে কোনো প্রুফ ছাড়া, যদি কোনো প্রুফ দাও সেক্ষেত্রে আমি তোমার সাথে আমার বাবার টাকাটা তো জুড়তে পারি, কথা জুড়তে পারি, কিন্তু দাবি করার অধিকার তোমার আছে, কারণ প্রমাণ তুমি, আমি তো নই। এবার ওই একটা মৌখিক কথা যদি সে বলে হ্যাঁ আমি তোমার টাকাটা দেবো, এত টাকা তুমি পাও, এই রেকর্ডটা পেলে আমি করতে পারবো। আছে তো এখানে রেকর্ড ডেমির ওপরে। ওই দেখো সেটা। ও বা কি করছো? কি দেবো বলো? ওর ভিতরেই আছে আমার বাবা। দাও।
আর আমার বর তো ডুপ্লিকেট বিল তৈরি করেছে অফিসারের কথা শুনে, যে আয়ও আছেন ওনার কথা শুনে। হুম। তারপর থেকে তো আমাকে আর ফোন টোনও করেনি, যেহেতু আমি যেতে চাইনি। এই ফাইলগুলো নেবো। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে? হ্যালো, কে বলছেন? ফোন করছেন আপনি ফেসবুক থেকে নাম্বার নিয়ে 8001-এ। ও, সেটা কোথায় লেগেছে? এটা নদিয়া জেলা। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম ব্যাপারটা কি, আমি ওই ফেসবুক থেকে নিয়ে ফোন করেছি, ব্যাপারটা কি? কি বিষয়ে জানতে চাইছেন? আমি তো ওখানে দেখলাম, ওই জন্যই তো জানতে জন্যই তো আমি ফোন করেছি। দু একটা ভিডিও দেখুন, বুঝে যাবেন। এটা পারিবারিক সমস্যা, ওই সামাজিকভাবে মেটানো হয়। ভিডিও তো দেখছি। হ্যাঁ, পারিবারিক সমস্যাগুলো যেগুলো মামলাগুলো কোর্টে চলছে সেগুলো এখানে বসে মেটানো হয়, বসে কখনো বাড়ি গিয়ে। এটাই ও, যেগুলো কোর্টে চলছে এগুলো? কোর্টে চলছে সেইগুলোকেই মেটানো হয়, কোর্টে না চললেও মেটানো হয়, যদি মানুষ চায় সামাজিকভাবে মীমাংসা করতে তাহলে। তো আমি বলতে চাইছি কি, ও মানে বাড়িতে বাড়িতে যদি হয়তো দু তরফ নিয়ে মীমাংসা করে মেটানো, ঠিক? হুম 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 হুম। আমি বলতেছিলাম এমনি, আর এমনি যদি না মিটে? না মেটে তো কাজ নেব না, মেটাতে পারলে সেই কাজটাই নেব। ও, মেটাতে মানে পারলে আপনি কাজ দেবেন, আর না মেটাতে পারলে? বলে দেবো যে আমি পারবো না, আপনি অন্য জায়গায় যান। ও, তাহলে আপনার অ্যাড্রেসটা কোথায়? কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ডে। প্রতি মঙ্গলবার অফিস, সপ্তাহে একটা দিনই অফিস। কি বার খোলা থাকে? মঙ্গলবার। মঙ্গলবার? হুম। তাহলে কি দুজনকে যেতে হবে না একজনকে যাই? একজন, যার সমস্যা সে আসবে। মানে হচ্ছে কি আমার সমস্যা, ও তো আমার কথায় কোনো শোনে নাই, কি করতে হবে? এখন তো ওটা আমি না কিছু এলে বলতে পারবো না দাদা। বউ কথা শোনে না, সেটা আপনার কন্ট্রোল ক্ষমতা নেই। আপনি বউ কথা শোনে না, এর কোনো ইয়ে নেই। বউ কথা না শুনলে এটা হলো কি, মানে এটা ছ্যাবলা টাইপের প্রশ্ন হয়ে গেল, বুঝতে পেরেছেন? তো বউ বউ কথা শুনবে না কেন? বউ কথা শুনবে, বউকে কথা শোনাতে হবে। না শুনলে তো আর কিছু বলবে না, জবরদস্তি। জবরদস্তি তো কোনো সংসার হয় না। তাহলে যদি বউ যদি সংসার করে তাহলে সংসার করুক, না করলে সে ছেড়ে দিক। আর যদি কথা শোনে, কি কথা শুনছে না সেটা আপনিই জানেন, আমি তো সেটা জানি না যতক্ষণ পর্যন্ত আমি না ডিটেলসে জানতে পারবো এবং কিছু রিপ্লাই দিতে পারবো না। ঠিক আছে? তাহলে অ্যাড্রেস হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। আসার আগে যদি কোনোদিন আসেন বা কোনো দরকার পড়ে ফোন করবেন। হ্যাঁ। ঠিক আছে দাদা, ওকে। বাবার ছবি এই যে এরকম হয়েছিল, আমি ডিলারে নিয়ে গিয়ে সুস্থ করে নিয়ে দাও ডকুমেন্টসগুলো দাও। দিয়েছো মাসুমিকে দিয়েছো? দাও ছবিগুলো দিয়ে ফাইল দাও, ফাইল। এটা কি দেবো? হ্যাঁ, ফাইল দিয়ে দেবো। বাপরে, ফোনটা কত ফোন আসে রে বাবা। ওমা বকবে না, না না বকবে না তো, তোমাকে বকবে না তো। বাবার ছবি দিয়ে দিয়েছি মাসুমি, বাবার ছবি দিয়ে দিয়েছি মাসুমি। দাঁড়াও দাঁড়াও, ভাই না ওটা, তুমি ওটা। হ্যালো কে বলছেন? দিদি, আমি একটা সমস্যার পরে ফোন করেছি। কে কোথা থেকে বলছেন?
আমি কলকাতা বাটানগর থেকে বলছি। সমস্যা শোনার টাইম হলো তোমার প্রতিদিন 12টা থেকে 1:30টার মধ্যে। মাসিমণিকে ছবিগুলো দিতে দাও। হুম, আচ্ছা আচ্ছা, 12টার সময় ফোন করবো কাল। 12টা থেকে 1:30টার মধ্যে কালকে কল করো। যদি লাইনে পাও ভালো, না হলে পরের দিন করো। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে বোন, ওকে। ঠিক। ওর ছবি আছে বলছে। দাও। বাবার ছবি। এই যে বেরোরে গিয়েছিল, কিডনি বাইপসি হয়েছিল, হসপিটালে অ্যাডমিট ছিল, তার ছবি পর্যন্ত। আপনাদের শীত লাগছে? ওর খালি শীত লাগছে কেন বুঝতে পারছি না, মনে হচ্ছে খুব শীত লাগছে। বাবার ছবি দাও। এত বাবার ছবি নিয়ে আমি কি করব? দাও 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 দাও, দিয়ে দাও। দাও দাও দেখি। এই যে আমার মেয়ে আমার দেওরের ঘরে গিয়ে এই যে যা যা খেয়েছে সেগুলো বেরিয়েছে পটি দিয়ে, আর ওরা তো খালি অস্বীকার করে। কি এটা পটির ছবি? হ্যাঁ, ওটা হচ্ছে রং। ওরে মারে মা, আর বিশ্বাস করে না, খালি মানে মিথ্যে কথা বলে। ভাবুন ভাবুন ভাবুন, দেখুন দেখুন দেখুন, আজকে মানে জীবনে যা কোনোদিন দেখিনি। মানে সব আপনারা কি দেখতে চান? সবসময় খালি অস্বীকার করছে তো। দাঁড়াও দাঁড়াও। এই কাজ কেন করতে মানা করি এইবার না, মানে কি বলবো আর। ও মাই গড, পটির ছবিটা পর্যন্ত আমার কাছে নিয়ে এসে দিচ্ছে। এই দিদি পটির ছবি, মানে প্রমাণ চাই বলে প্রমাণটা এমন ভাবে দেওয়া হচ্ছে যে পটির ছবিটা পর্যন্ত দেওয়া হচ্ছে। তুমি নাও। হুম, ও বাবা, কি নেবা তুমি? এই যে তোমার খাবার। পটির ছবি দেখবে? আমি দেখছি পটির ছবি। মাথা বলবে কি, আমার সত্যি খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। যা অত্যাচার, এমনি মেন্টাল পেশেন্ট হয়ে গেছি আমি। পটির ছবিটা কোথা থেকে নিয়ে এলো? তুললে কি করবে? দাও 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 দাও, দেখাতে হবে না ওটা, দাও। ও আমার শুনি। আরে পাগল, এইসব ছবি কেউ দেয়? মা, দিতে হবে না, দাও দাও, দেখাতে হবে না। তুমি সরাও, ছবি সরাও, অসুস্থ হয়ে পড়বো। মা, দাও। ওই ছবিটা দিয়েছো কেন? দেখানোর জন্য, মানে মুখের কথা তো কেউ বিশ্বাস করছে ওরে না। বাবা, পটির ছবি কে দেখায়? ওই জন্য। পটিটা দেখে কি করবো? পটির কি গল্প? মানে আমার মেয়েকে তো ওই ঘরে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার যা উল্টো পাল্টা জিনিস খাইয়ে দেয়, ও মা, সেইগুলোই আমার যখন মেয়ে পটি করে সেগুলো বেরোয়, আর যেই বলতে যায় তখন অস্বীকার করে, বলে যে না না, ওই জন্যই রাখা আর কি। ও বা কি খাচ্ছ? এই যে পেয়ারা দিয়েছি। খাই না, মুখে তা খেয়ে না, খেয়ে না। ছড়িয়েছো ছবি? সব ছড়িয়েছো বলছি, সরিয়েছো? দেখো, দেখে নাও, ভালো করে দেখো। আমি আর এগুলো দেখবো না, প্রথমে আগে নিজে ঠিক করো। ও, আর নেই, ওই দুটোই ছিল, আমি যা দেখেছি ভুলতে পারছি না। ওই দুটোই ছিল। আর এই যে ওই যে তোর ওই পাশে দেখো। ও বা যেও না। এদিকে আসো, এদিকে আসো। এটা কি বাড়ি? মানে আমার বাড়িটা পুরোটাই আলাদা, আর আমার জায়ের
জায়ের বাড়িটা ওগুলো পুরোটাই আলাদা। যদি দেখতে চাও তো পুরো ছবিগুলো দেখাতে পারি বাড়ি। দেখো আর এই যে আমার মেয়েকে মেরেছিল যেদিন, আমার মেয়ের মেডিকেল রিপোর্টও আছে। সারাদিন, হ্যাঁ সারাদিন যে ফোন করে করে আমার বরকে যে উত্তেজিত করে তার ফোনের ছবি। বাচ্চার হাতে ছবি লাগবে না। ঠিক আছে। এটা কার ছবি? এটা আমার শ্বশুর শাশুড়ি। এরাই তো ছেলেকে আর বৌমাকে এক জায়গায় করে ঘরের মধ্যে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, শিগগির আসো। মাসিমণি বকবি, মাসিমণি বকবি করো। করছো বাবা। দাঁড়াও দাঁড়াও, মাসিমণিকে বোঝাতে দাও ছবিগুলো। এইদিকে আসো, এইদিকে আসো। হাসি পাচ্ছে না? ছবিটা দেখালে না, এই ছবিটা দেখাতাম হাসি বেরিয়ে যেত ঘরের মধ্যে বসে বসে। হাসবো না কাঁদবো, আমি দেখার সাথে সাথে না পেটের মধ্যে কোনো পাখি উঠেছে। না না আমি পাগল, এই পেটটা আমি দেখাই, আমি তো নিজেই দেখার পরে যখন একটুখানি তোমার সাথে কথা বলতে যাই তখন যেন আরো বেশি মাথার মধ্যে ঢুকে পড়েছে ওটা, ওই জন্য একটুখানি কেমন করছে। এদিকে আসো, এদিকে আসো, নিয়ে যাও। এটা সোশ্যাল মিডিয়া এসব দেখিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়বে। কি হয়েছে প্লিজ দেখাবো? এই ছিঁড়ে ফেললে বাবা? ছিঁড়ে ফেলে দেওয়া দিলে? ঠিক আছে এরাও তোমার ছবি নাও। দাও ছবি দাও। এই ফাইলটা নাও। বাবার ছবি? বাবা খোঁজ নাই না, বাবার জন্য অসুস্থ হয়ে পড়ছে। ওই যে ওই একটা দাও তো বাবা, ওটা দাও তো। এই যে মায়ের কাছে দিয়ে আসো ছবিগুলো। ও বাবা দাও, কি নেবো? মানে দেখাচ্ছিলাম। ও সেটা দেখাও, তুমি আমার পটির ছবি বের করে ফেলো না, তাহলে আমি আর এখানে বসে থাকতেই পারবো না। এইটা আমাদের গেট, এটা আমাদের গেট। এই পাশেরটা হচ্ছে আমার পুরো আমার শাশুড়ি যায়, আর এই দিকটা আমাদের এই যে শাশুড়ির যে গেট, শাশুড়ির ঘরের গেট। এটা মানে দুদিক দিয়ে ঢোকা যায়, বাড়ির দুটো গেট, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। পিছনের দিকে একটা আমাদের, আর এই যে সামনের দিকেরটা আমার জায়ের। দেখছি দেখছি দেখছি। দাও দাও, আর একটা খাও খাও। বলো দাও। এই যে এই দিকটা পুরোটাই আমার যা থাকে, ঠিক আছে? এই দিকটা পুরোটাই আমার যা থাকে, আর এই গেটটা হচ্ছে আমার শাশুড়ির ঘরের গেট, আর এই যে গেট দিয়ে ঢুকেই আমার শাশুড়ির ঘর, আর এই পাশটাই আমাদের। এইটা আমার শাশুড়ির ঘরের পিছনটা, মানে ওই দুই বাড়ির মধ্যখানে মানে ভিতর দিয়ে একটু সরু গুলির মতো আছে।
আর এই যে এইখানে আমার বর বসে থাকে, একটা মুদিখানা দোকান আছে ত্রিনাথ সমাজ কল্যাণ সমিতি, আরো বলো। ওইখানে বসে থাকে ত্রিনাথ সমাজ। তোমায় নাম বলতে বলেছি? কবার এলে অফিসে? মাথায় নেই। নিজেদের বিপদ নিজেরা ডেকে আনলে আমাকে এসে, আমার তার রেসপন্সিবিলিটি আমার নয়। এই যে আমার রান্নাঘরে গিয়ে আর এই যে ডাইনিং হলে বসে বসে এখান থেকে একদম গালি গালাজ সবসময় করতে থাকে। আর এই যে আমার শাশুড়ি টাশুড়ি যাটা সব বসে থাকে ওইখান থেকেই উটকা চালি। আর এই যে মেয়ে শুয়ে থাকে জানলার কাছে, এখানে এসে সমস্ত কাজকর্ম করে। এই যে মানে ওর ওই ডাইনিং হল থেকে আমাদের মানে পায়খানা বাথরুম ঘরের ভিতরটা পর্যন্ত দেখা যায়। হ্যালো। বাবলি বোন, হ্যাঁ, আমি একজন নতুন, তোমার কাছে কথা কোনো রকম ভদ্রতা করছি না, কোনো ডেকোরামে রাখছি না। হ্যাঁ, আমি একজন ক্যান্সার পেশেন্ট, তোমার কাছে কিছু কথা বলতে চাই। আচ্ছা, আমার 60 বছর বয়স আমার। হ্যাঁ, আর ব্যাপারটা হয়েছে বোন, আমার 1 বিঘে 19 কাঠা জায়গা জমি, তার উপর 18টা দোকান আছে। চলে যাও, প্রকাশপত্র থেকে ফোন করবো। এক বোন এক ভাই, আমি দিদি, সে আমার ভাই। এবার আমাকে দেখাশোনা করার লোকের খুব অভাব। আমারও একটি মাত্র মেয়ে, আগে রাইসে চাকরি করতো, শ্বশুর বাড়ির অমতে সে চাকরি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে এখন সে তার ঘর সংসার করছে। ওই চুচড়ো থেকে বাগনান এসে আমার দেখাশোনা করা তারও সম্ভব নয়। সে বলছে তুমি আমার বাড়ির পাশে ফ্ল্যাট কিনে চলে এসো, আমি তোমাকে টেক ওভার করবো। কিন্তু বোন, একটা কথা, আমার পক্ষে এই যে চলে যাব, আমি দোকান বিক্রি করব, বাড়ি বিক্রি করব, এর মধ্যে আমার ভাই কি কোনো বাধা সৃষ্টি করতে পারে? আমি তো তাকে আগে অফার দিয়েছি। একটু আমার হাজবেন্ডের সাথে কথা বলো বোন। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার, বলুন। আমার ওই শ্বশুর শাশুড়ি মারা গেছে, বুঝতে পেরেছেন? কিন্তু এখন তো এটা 1 ভাই 1 বোন, তাহলে মূল সম্পত্তি তো এখন 2 ভাগ হবে। হ্যাঁ, আচ্ছা, তবুও যেহেতু আমরা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সেহেতু ওর দিদি বলেছে যে ঠিক আছে তুই আমাকে 2টো দোকান দে, আর এই 6 কাঠার মতন জমি দিয়েছে, বলে এতেই আমি শান্তি। কিন্তু ও 2টো দোকান কিছুতেই বিক্রি করতে চাইছে না, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয়। এই অবস্থায় কি করা যায় সেইটাই আর কি বলছি। মানে ওনারা বসতে চাইছেন না? না, আজ নয় কাল, কাল নয় পরশু, এবং ওর ভাইও মানে আমার সাদাও এইভাবেই আর কি করছে আর কি, ঝুলিয়ে দিচ্ছে। ও মানে 3 ভাই বোনের মধ্যে 2 ভাই বোন একসাথে আছে? না না, 3 ভাই না, এরা 1 ভাই 1 বোন। তাহলে আরেকটা শালা বলছেন যে? মানে ওই আমার শালা হলো তো, সেটাই বলছি আর কি, আমি ওই যে কথা বলছি ওনার হাসবেন্ড আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 ভাই 1 বোন, তার মানে কে ঝুলিয়ে দিচ্ছে? মানে ভাই ঝুলিয়ে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবং দোকানদাররা অনেক দিনের ভাড়াটে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? কল আছে ভাই। দোকানদাররা অনেকদিন ভাড়াটে, এখন এইভাবে কি কোনো আইনের দিকে যাওয়া যায়? আইনের দিকে কি যাবেন? হ্যাঁ, সেইটাই জিজ্ঞেস করছি, সেই আইনের দিকে যেতে চাইছি না। এখন দোকান বিক্রি করার ওরা সেই যেটা 8-9 লাখ টাকা দাম, সেটাও 1-1.5 লাখ টাকা দিচ্ছে। কেন? তার ভ্যালু অনুযায়ী তো দামটা হবে। বলছে না আমরা তো অনেক দিনের ভাড়াটে। আমি বলছি, ঠিক আছে অনেক দিনের ভাড়াটে তোমরা, ঠিক আছে তাহলে এত কম দামে হয়? এইভাবেই একটা লিটিগেশন ওদের চলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, সেইটাই বলছি যে একটা ভালো বুদ্ধি দিন তো, কি লয়ারের কাছে যাব নাকি? সেইটাই বলছি আর কি। মানে ওইখানে আপনাদের বাড়িতে দোকান ভাড়াটা উঠছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার শালাবাবু কি আপনার সাথে আছেন? না, আছে। এও একটা বিরাট মানে সমাজের কাজ টাজ করে, ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। বাইরের লোকের কাছে ভালো, কিন্তু বাড়ির লোকের কাছে ভালো নয় আর কি, ব্যাপারটা এটাই আর কি। আচ্ছা আচ্ছা, রিসেন্ট একটা গলা বাজাবাজি হয়ে গেছিল আর কি। যাই হোক,
এই অবস্থায় সেইটাই আপনাকে বুদ্ধি চাইছি যে কি করা যায়। শালাবাবুকে বলেছি যদিও যে তুমি এটা দেখো, বলে হ্যাঁ ঠিক আছে আমাকে একটু সময় দিন। এই করে 3 বছর সময় এইটা করে অনেক দিন কেটে গেল, সেইটাই বলছি কি আর একটু সময় দেবো না কিভাবে কি করা যায় সেইটাই বুঝছি হচ্ছে। দেখুন, আপনি পুরো তার সাথে ফেস টু ফেস কথা বলে একটা ফাইনাল ডেট করুন। আচ্ছা, এবং ভাড়াটা কত? শালাবাবুকে দরকার আগে, সবার আগে। হুম। যখন শালাবাবু থাকবেন আর আপনি থাকবেন, আপনার ওয়াইফ থাকবেন, তখন কিন্তু লড়াইটা ভালো মতো দেওয়া যাবে। আর যখন দেখবি যে না উনি আসছেন না, এখানে ধরুন আপনি বললেও কোনো কাজ হবে না, কারণ দুইজন ওই দুইজন অংশীদারকে সামনে দাঁড়িয়ে বলতে হবে, তবেই যদি এটা উনারা গুরুত্ব দেন। প্রথম এটা হলো ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হলো আমি বলবো এই মানে দিদির যে গলাটা শুনলাম, আপনারা মনে হয় একটু এজেড পার্সন, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলে দেবো আমি পরে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি বলবো কেসের পথে গিয়ে লাভ নেই। এটা কেন ভাড়াটে উচ্ছেদ, এখন আপনাকে সেই মামলা করতে হবে। সেই মামলা কত বছর ধরে চলবে, সেই উচ্ছেদটা কবে হবে, সেইখানেও একটা আন্ডারস্ট্যান্ডিং হবে টাকা পয়সার। তাকে উচ্ছেদ করতে গেলে কম সম করে হয়তো টাকাটা আপনার একটু বাড়লো, 1 লাখের বদলে 1.5 লাখ বা 2 লাখ বা 5 লাখ, বা জমি ভ্যালু অনুযায়ী 50-50 দিলেন, তাও কিন্তু আপনার কিন্তু লাভ। যদি এখন আপনারা বসে যদি 2-7 দিনে বা 10 দিনে করতে পারেন, কিন্তু এই বয়সে এসে এবং আপনারা যে ফ্যামিলি থেকে বিলং করছেন, এই কোর্টে গিয়ে গিয়ে তো আপনাদের পক্ষে সম্ভব নয় না। এটা একটা ব্যাপার। প্রথমত হলো কি ধৈর্য, দ্বিতীয়ত হলো কি বয়সের সাথে সাথে একটা মানুষের তো একটা এনার্জি থাকে না। এবার কতবার দৌড়াবেন ভাড়াটে উচ্ছেদ করার যে মামলাটা করার পর, এবার সেই মামলার রায় কবে বেরোবে। আর একবার যদি কেস করে ফেলেন, আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, মানে কর্মজীবনের অভিজ্ঞতা থেকে, কেস করে ফেললে কিন্তু তখন আর উচ্ছেদের জন্য কিন্তু অন্য জায়গা থেকে কিন্তু কোনো ফোর্স করতে পারবেন না। তখন তারাও বলবে কিন্তু যে কেস হয়েছে, আমরা কেসের পথে বুঝে নেব। আচ্ছা, এইটা যে আমরা যে দোকানের ভাড়াটা পাচ্ছি, দুটো দোকানের, এই কেস চলাকালীন কি ওরা ভাড়া দেবে? ঋণ কন্ট্রোলে মনে হয় জমা দেওয়ার একটা যখনই হ্যাঁ ঋণ কন্ট্রোলে ওটা জমা পড়বে, হ্যাঁ আপনাদের হাতে আসবে না আমার হাতে আসবে না, কিন্তু কেসটা। হ্যাঁ আমি ওখান থেকে টাকাটা তুলতে পারবো না। আমি তো আমার মনে হয় মামলা যতদিন চলবে টাকাটা ওদের জমা পড়বে, মামলা যতদিন চলবে ততদিন তুলতে পারবেন কি পারবেন না এটা আমার ঠিক নলেজ নেই, জানি না আমি ঠিক, তবে আমার মনে হয় যে না। আচ্ছা। তবু আপনি একটুখানি এই বিষয়টা নিয়ে একটা উকিলের সাথে কনসাল্ট করবেন, কিন্তু আমার মনে হয় না, কারণ মামলা যেহেতু করছেন ওনার কাছে, তো সেহেতু মামলার সাথে কি শত্রুতা হয়ে গেল তো। এবার টাকাটা যেখানে জমা পড়ছে আপনি পাবেন কি পাবেন না বা ওর বলতে পারবেন, এটা কোনো জেনে নেবেন। তবে বসেই একটা মীমাংসা করাটা ভালো। একদমই আমি বলবো কেসের পথে সত্যি দাদা এগিয়েন না। যদি আপনি সুস্থ স্বাভাবিকভাবে বিচার পেতে চান, তাহলে কেসের পর 2 পয়সা লস হোক, কিন্তু আপনার জীবন থেকে 2 বছর চলে যাবে না। আর তাছাড়াও এই টেনশনে কি বলুন, তার রোগ বাড়বে বই কমবে না। আর অ্যাকচুয়ালি এইভাবে কোর্টে আর যদি যান, যেদিনকে ডেট পড়বে সেই সকালবেলায় গিয়ে বেলা 4টের সময় বেরোনো, এটাও কিন্তু একটা হ্যাপা, তাই না? সত্যি কথা বলতে মানে হ্যাঁ, ওই জন্য কোর্টে যেন কেউ না যায়, কোর্ট আর ডাক্তার এই দুটো যত পারবেন বসে যদি মীমাংসাটা করে নিতে পারেন। সেইটাই। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এই যে এখন তো 2 ভাগ হবে মূল সম্পত্তির উপর, তো মূল সম্পত্তির উপর 2 ভাগ, তবুও দিদি বলছে, মানে আমার শ্বশুরমশাই বলে গেছিলেন যে তুই 2টো দোকানের ভাড়া নিবি, আর আমার একটা জমি ছিল, একটা ব্যাংক ভাড়া ছিল, বলছে ওইটা তুই নিবি। তো যাই হোক, তা ও দিদি বলছে যে ঠিক আছে আমি 2টো দোকানই আমি ভাড়া নেবো না, সেই গ্রামের ব্যাপার 200-100 টাকা ভাড়া দেয়, তুই বিক্রি কর। এখন এইটাই হয়ে গেছে ব্যাপার। আর আমাদের দিদি কোনো লোক নেই, আমরা রেলের একটা ভালো উচ্চপদস্থে আমি চাকরি করতাম, ভালোই পেনশন পাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বয়সে বলুন তো হিসাব টিসাব করা কি ভালো? না তার ওই মূল সম্পত্তির উপর 2টো ভাগ, এটা আমার পছন্দ না। তবুও দিদি বলেছে তো যে তুই সবই নিয়ে নে, আমার কোনো ব্যাপার না, আমার যা আছে অনেক, আমার বাড়ি করে নিয়েছি, আমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি,
কোনো তাতেও যদি এইরকম ব্যাগরা করে, একটা বিচ্ছিরি ব্যাপার একটা, বুঝলেন কি বলবো। আর সেই জন্য আপনার একটু দ্বারস্থ হলাম আমি দেখি। না না, আপনি শালাবাবুর সাথে ভালোভাবে কথা বলে, আপনি যদি সেরকম কোনো আপনাদের সাথে সহযোগিতা না করে, আপনি বলুন যে তুই বেশি নে, আমি একটু কম নিই। তা সেটা তো প্রথম থেকেই বলছে। হুম, সেটা ওখানে প্রথম থেকেই লোক মানে ভূতে খাওয়ার থেকে তো নিজেরা খাওয়া ভালো আমার মনে হয়, ভূতে খাওয়াচ্ছে নিজেরা খাওয়া। তাই না? হুম, তো এইখানটায় উনি কেন এটা করছেন জানি না। আসলে ও কি জানে তো, একটু ঝুলিয়ে রাখতে ভালোবাসে আর কি, যে কোনো কেস। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরা আগে বিরাট সিপিএম এর নেতা ছিল, তো সিপিএম এর এরা একটু ঝুলিয়ে রাখে কেসগুলো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না না, হাসি নয়, এটাই সত্যি বাস্তব। আমার চেয়ে তো আপনার আরো তো এটা বেশি, আপনি বলুন না, যেটাই বলুন না, সিপিএম এর একটু ঝুলিয়ে রাখতে পারে। আজকে নয় কাল আছে, ঠিক আছে, দেখছি কমিটিকে জানাচ্ছি, একে জানাচ্ছি, ও আসেনি সে হ্যাঁ, ওনারা আসেনি। তো আসলে কমিটি ছাড়া কাজ করেন না, না ওনাদের একটা যে আদর্শের বাইরে ওনারা যেতে চান না। হ্যাঁ, যেতে চান না, তার মানে কি কেসটা ঠিক আছে ঝুলে রেখে, যাই হোক। ঠিক আছে, আপনি ভালোই বুদ্ধি দিয়েছেন যে এইরকম এটা না করাই ভালো। বসে কেসের পথে যেন না, কেসের পথে যদি যান কারো বুদ্ধি শুনে, আমি বলবো আপনারা যে জায়গায় আছেন এখন শান্তিতে, সেই শান্তি পাবেন না। প্রথমত এই মামলা কবে শেষ হবে তার কোনো ঠিক নেই, কারণ ভাড়াটে উচ্ছেদের মামলা, এটা খুব টাফ কাজ, ঠিক আছে। আর অতদিন ধরে ধৈর্যটা থাকবেও কিনা জানি না, তখন হয়তো সেই মীমাংসাটাই করলেন, হয়তো যা বলছে তার থেকেও তখন সেই ফায়দা নিয়ে কেসের খরচাও তাদের চালাতে হবে। তখন এমন একটা মীমাংসা হলো, আমার এত টাকা গিয়েছে, আপনি কেস করেছেন, ওটাও দিতে হবে আপনাকে, এটা উল্টো চাপ। তার থেকে দরকার নেই, বসে মিটিয়ে নিন, তাতে কম লাভ হোক। ভগবান যাকে যেটুকু দিয়ে রেখেছেন সেটুকু তো মানুষ পাবেনি। বসে মেটান, যদি বসে মেটান, যদি একান্তই না হয় আবারও ফোন করবেন, আমি আমার তরফ থেকে যতটুকু পারবো এদিক ওদিক থেকে আপনাকেও শুনে আমি ওপিনিয়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তবে আমি বলবো কেসে যেন না, কেসে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, মীমাংসা করুন। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, রাখলাম, নমস্কার। খুব শরীরটা খারাপ করছে।